নমস্কার, আপনারা শুনছেন অডিও স্টোরি স্টেশন এবং আমি আপনাদের সাথে দেবারতী। আজকে আমরা শুনব শ্রী গৌতম রায় রচিত নীলাঞ্জন ব্যানার্জির গল্প পরেশ দত্ত হত্যা মামলার দ্বিতীয় তথা অন্তিম পর্ব। প্রথম পর্ব অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে প্রথম পর্বটা শুনে আসতে পারেন। যারা এখনও শোনেননি তাদের বলবো অবশ্যই প্রথম পর্বটা শুনে আসুন। শুনে দ্বিতীয় পর্বটা শুনলে আপনাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে এবং আপনারা এনজয় করতে পারবেন বিষয়টাকে। আর আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা আমার গল্পটা আনতে একটু দেরি হয়ে গেছে। আসলে গলার অবস্থা একটুখানি ডিস্টার্ব ছিল আমার, যার কারণে আমি ঠিকমতো গল্পটা পড়তে পারবো না বলেই গল্পটা আমি আনিনি। তো আশা করব আপনারা সেটুকু আপনাদের মানে আমার সেইটুকু দোষ মার্জনা করে দেবেন। যাই হোক, গল্প শুরু করার আগে আপনাদেরকে বলবো কয়েকটা কথা। যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলের আপনারা ভিজিট করুন। আমি এই ধরনের গোয়েন্দা গল্প নিয়ে কাজ করি। আশা করি আমার কাজ আপনাদের ভালো লাগবে। গল্প ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে নতুন গল্পের আপডেট আপনারা পেয়ে যান। এছাড়া এখন আমার চ্যানেলে আপনারা মেম্বারশিপ নিতে পারেন। মেম্বারশিপ শুরু হচ্ছে মাত্র 29 টাকা থেকে। এছাড়াও সুপার চ্যাট, সুপার স্টিকারের মাধ্যমে আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করতে পারেন। তাহলে চলুন এইবার আমরা সরাসরি চলে যাব গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্বে। শুনে নেব আজকের গল্প পরেশ দত্ত হত্যা মামলার অন্তিম পর্ব। চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। বৃদ্ধ রাজশেখর মৈত্র একাই বসেছিলেন মন্দিরার ঘরে। একটু আগেই কমলা কিছু স্ন্যাক্স আর কফি দিয়ে গেছে। রাজশেখরকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। সামনের সোফায় বসে তার একমাত্র মেয়ে মন্দিরা, সেও চিন্তিত। মাথা হেঁট করে এসে মাঝে মাঝে কফির পেয়ালায় চুমুক দিচ্ছিল। রাজশেখর বাবু এখনো সিগারেটটা ছাড়তে পারেননি। 70 বছর বয়সেও তিনি এখনো বেশ কর্মঠ। এককালে তিনিও প্রমোটারি করেছিলেন, ইদানিং আর করেন না। আর কেনই বা করবেন? পয়সার তো তার কোনো অভাব নেই। কেবলমাত্র প্রমোটারি নয়, তার আরও নানান রকম ব্যবসা ছিল। প্রমোটারি ব্যবসা থেকে নিজেকে সরিয়ে নিয়ে তিনি ছোট্ট একটা ওষুধের দোকান খুলেছিলেন। সেই দোকানটা একসময় ফুলে ফেঁপে উঠল। তখন থেকে ঝুঁকে পড়লেন ম্যানুফ্যাকচারিংয়ে। মেডিসিন ফ্যাক্টরি, বন্ডেল রোডের ওপরে তার বিরাট ফ্যাক্টরি। তার ম্যানুফ্যাকচারিংজাত কয়েকটি প্রোডাক্ট তো রীতিমতো সারা জাগানো ওষুধ। বিশেষ করে জ্বর জ্বালা আর পেটের অসুখের জন্য কয়েকটা অব্যর্থ ওষুধ ছাড়া ডাক্তাররা অন্য ওষুধ প্রেসক্রাইবও করেন না। প্রায় 300 জন কর্মচারী তার দোকান আর ফ্যাক্টরিতে কাজ করেন এবং এখনো পর্যন্ত তার কোম্পানিতে শ্রমিক আন্দোলনটি ফটকের এপাশে ঢুকতে পারেনি। রাজশেখরের সেটি গুডউইল। তিনি গর্ব করে বলেন, আমার স্টাফেরা আমার সন্তান তুল্য, তারা সুখে থাকলে আমি সুখী। গতকাল রাত্রে মন্দিরা ফোন করেছিল। বাপি, একবার আসবে, আমার যে অনেক কথা বলার আছে। এই একটা জায়গায় তিনি একেবারে বিমর্ষ এবং দুর্বল। মন্দিরা ভালো করেই জানে তার বাবার বিমর্ষতার কারণটুকু। কারণ মন্দিরা নিজেই আজ তার একদার একগুয়েমির ফল ভোগ করে চলেছে। চন্দ্রনাথ সিনহা, সুন্দর, সুপুরুষ, এক হারা চেহারা, উজ্জ্বল ছেলেটিকে মন্দিরা যখন তার সামনে এনে দাঁড় করিয়েছিলেন আর বলেছিলেন, বাবা তুমি আপত্তি করো না, চন্দ্রকে আমি ভালোবাসি, তোমার আপত্তি না থাকলে ওকে আমি বিয়ে করব। এমনিতেই রাজশেখর বেশ গম্ভীর পুরুষ, কিন্তু মন্দিরাকে তিনি বড় ভালোবাসতেন। তার একটাই কারণ, মন্দিরা খুব অল্প বয়সে তার মাকে হারায়। রাজশেখর আর বিয়ে করেননি। মেয়েই ছিল তার সব। চন্দ্রনাথকে এক নজরে দেখিয়ে তার খুব একটা খারাপ লাগেনি। এই বয়সে চোখে একটা মোহ জড়ানো চশমা, আসল নকল কোনো কিছুই বোঝা যায় না তখন। আপাদমস্তক চন্দ্রনাথকে জরিপ করে রাজশেখর জিজ্ঞেস করেছিলেন, তুমি আমার মেয়েকে ভালোবাসো? চন্দ্রনাথ কিছু না বলে মাথা হেঁট করে দাঁড়িয়েছিল। ইয়াং বয়, তোমাকে আমি কিছু প্রশ্ন করেছি। হ্যাঁ স্যার। এখন করো কি? এবারে এমএ পরীক্ষা দেব। তার মানে কোনো কাজকর্ম করো না? তখনও মাথা হেঁট করে দাঁড়িয়েছিল। রাজশেখর বলেন,
আমার মেয়ে এখনই তোমাকে বিয়ে করতে চাইছে। সেটা কি যুক্তিসঙ্গত? উত্তরে চন্দ্রনাথ আমতা আমতা করে বলেছিলেন, "আ- আ- আপনি যখন সরাসরি জিজ্ঞাসা করছেন, আমার বলতে বাধা নেই। মন্দিরাকে আমি ভালোবাসি এবং মন্দিরাও। আর ওর ইচ্ছেকে আমি কখনোই না বলিনি। তবে বিয়ের ব্যাপারে আপনারা যা ঠিক করবেন সেটাই হবে।" ভবিষ্যতে কি করবে কিছু ঠিক করেছো? ব্যবসা করতে ইচ্ছে আছে, কিন্তু সঙ্গতি নেই, তাই তো? চন্দ্রনাথ নীরব। তোমার আত্মীয় স্বজন কে আছেন, মানে বাবা মা? বাবা মা ছোটবেলাতেই মারা গেছেন। হ্যাঁ, কাকার কাছে মানুষ, পড়াশোনাটাও কাকার দৌলতে। তবে কিছু উপার্জন আমি করি। আচ্ছা, তা কিরকম? শুনতে হয়তো আপনার ভালো লাগবে না। আহ, জমি কেনা বেচার ব্রোকারি, এ লাইনে আমার কিছু জানাশোনাও আছে। যদি সেরকম কোনোদিন সুযোগ পাই, প্রমোটারি লাইনে যেতে চাই। তার মানে তুমি আমার লাইনেই আসতে চাও? অত বড় ভাবনা এখনই ভাবতে চাই না। এটা সময় আর সুযোগের ওপরই নির্ভর করছে। সামান্য কিছু সময় চুপ থাকার পর রাজশেখর বলেছিলেন, তুমি জানো এই লাইনে আসতে গেলে পকেটে কি রকম রেস্তো থাকার দরকার? চন্দ্রনাথ উত্তর দিয়েছিলেন, এখনই আমি এত কিছু ভাবিনি। আবার কিছুক্ষণ ভাবাভাবির পর রাজশেখর বলেছিলেন, সংসারে আমার একমাত্র বন্ধন এবং দুর্বলতা, যাই বলো না কেন, সে হলো আমার এই মেয়ে। বালিগঞ্জ প্লেসে আমার কিছু জমি আছে মন্দিরার নামে। ওখানে আমি ইচ্ছে করলেই একটা হাই রাইজ বিল্ডিং তুলতে পারি, তাতে প্রচুর অর্থাগমও হবে। কিন্তু না, ওটাই আমি একটা ছোট্ট বাংলো প্যাটার্নে বাড়ি করব, আমার মন্দিরা মায়ের জন্য। ওর ইচ্ছে অনুসারে তোমার সঙ্গেই ওর বিয়ে দেবো, কিন্তু তোমাকে ওখানেই এসে থাকতে হবে, ধরে নাও ঘর জামাই হিসাবে। জমি কেনা বেচার কাজটা যেমন করছো করে যাও। আর যদি প্রমোটারির ব্যবসায় নামতে চাও, যতটা পারবো তোমায় আমি অবশ্যই হেল্প করব। কি ভাবছো বাপি? তন্ময়তা ভাঙে রাজশেখরের। এই অতীতচরণটা তার প্রায়ই হয়। খাল কেটে যে কুমিরটাকে সেদিন এনেছিলেন, তার অত্যাচারে আজ অতিষ্ঠ। মন্দিরার কথার জবাবে উনি বলেন, চন্দ্রর এখন বায়নাটা কি? আমি আর পেরে উঠছি না বাপি। তোমাকে তো আমি অনেকবার বারণ করেছিলাম, চন্দ্রকে তুমি বিয়ে করো না। চাল নেই, চুলো নেই, একটা ভ্যাগাবন্ড, এমনকি এমএ পড়ছে ওটা পর্যন্ত মিছে কথা। আমার নাম করে বাজার থেকে কত টাকা ধার করেছে সেটা তুমি জানো? অথচ আমি খোঁজ নিয়েছি, প্রমোটারি ব্যবসাটাও ভালোই চালাচ্ছে। কিন্তু বাজারে ওর বদনাম, ও একজন জমি মাফিয়া। হাতে রয়েছে বেশ কিছু গুন্ডা মাস্তান। কত কুকর্ম যে করেছে সেসব আর তোমার শোনার দরকার নেই। কিন্তু বললে না তো ওর বর্তমান চাহিদাটা কি? বালিগঞ্জ প্লেসের বাড়িটা ভেঙে ওখানে একটা হাই রাইজ বিল্ডিং তুলতে চায়। কিছু কাগজপত্র এনেছিল, সেগুলো সই করে দিতে হবে। কিসের কি কাগজপত্র? আমি দেখিনি। স্পষ্ট জানিয়ে দিয়েছি ওখানে কোনো বিল্ডিং তোলার কথা ফার্দার যেন মুখেও না আনে। কোনো দিনও যেন সেটা হবে না। এটাও সহ্য করেছিলাম, কিন্তু মন্দিরা হঠাৎই চুপ করে যায়। বিরক্ত মুখে রাজশেখর জিজ্ঞাসা করেন, থামছো কেন? কিন্তুটা আবার কি? মন্দিরা বলে, বছর দুয়েক হলো একটা ব্যাপার আমাকে ভাবাচ্ছিল। সপ্তাহে প্রায় 3 দিন ও বাড়ি ফেরে না। শুধু রাত্রে কেন, বাড়িই ফেরে না। জিজ্ঞেস করলে নানান রকম মিথ্যে কথা বলে। সেটা আমি বুঝেও না বোঝার ভান করে থাকতাম। হঠাৎ মাস আষ্টেক আগে একটা ঘটনা আমার সব চিন্তাকে ওলট পালট করে দিয়েছে। সত্যি কথা বলতে কি, চন্দ্রকে আজ আমি বিশ্বাস করতে পারছি না। রাজশেখর মেয়ের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞাসা করেন, ঘটনাটা কি? একটু সময় নিয়ে পরেশ দত্তর ব্যাগ ফেরত দিতে আসার কাহিনীটা পুরোপুরি শুনিয়ে বলে, দুর্গাপুরে নিশ্চয়ই অন্য কোনো মেয়েকে নিয়ে থাকে। সেটা কতদূর কি তা আমি জানি না। আমি হাতে নাতে কিছু প্রমাণ খুঁজছিলাম। ভেবেছিলাম পরেশ দত্ত নামে যে লোকটাকে ও ড্রাইভার রেখেছিল তাকে দিয়ে আমি দুর্গাপুর রহস্য উদ্ঘাটন করব,
কিন্তু লোকটা নাকি চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে। সরোষে রাজশেখর বললেন, মিথ্যে কথা। লোকটা তোমার কাছে এসেছিল 8 মাস আগে, কিন্তু গত সপ্তাহের কাগজে লোকটির ছবি সমেত একটা বিজ্ঞাপন বেরিয়েছিল। পরেশ দত্ত নামক লোকটি নিখোঁজ। পুলিশ তার খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে। আমার ডাউট লোকটা হয়তো আর বেঁচেই নেই। তার মানে? হ্যাঁ মন্দিরা, মানে একটাই, লোকটাকে এক্কেবারে সরিয়ে দেওয়া হয়েছে। হয়তো লোকটা চন্দ্রর আরো অনেক কিছু গোলমেলে ব্যাপার স্যাপার জেনে ফেলেছিল। আমার তো এখন একটা ব্যাপারে অত্যন্ত দুশ্চিন্তা হচ্ছে। কি? চন্দ্র পারে না এমন কোনো কাজ নেই। ও না আবার কোনোদিন তোমাকেও। চিন্তা করতে করতে মন্দিরা বলে, তোমার আশঙ্কা আমি উড়িয়ে দিচ্ছি না বাপি। আইনত আমরা স্বামী স্ত্রী। সম্পত্তি আমার নামে থাকলেও আমি না থাকলে সে সম্পত্তি ওর নামে চলে যাবে। প্রবলভাবে মাথা নাড়তে নাড়তে রাজশেখর বলেন, আর একটু তলিয়ে ভাবো, আমি না থাকলে সবকিছুই তো তোমার। তারপরে তুমি না থাকলে। বাপি। ইয়েস। তাহলে অ্যাটেম্পটা কার ওপর হতে পারে বলে তোমার মনে হয়? কিন্তু বাপি, তোমার নাগাল পাওয়া আর আমার নাগাল পাওয়া তো এক ব্যাপার নয়। কন্ট্রাক্ট কিলারদের কাছে সবকিছুই সম্ভব। তাহলে একটাই উপায় আছে, আমি চন্দ্রনাথের এগেনস্টে ডিভোর্স ফাইল শুট করব। এতদিন আমার একটা ভয় ছিল, চন্দ্রনাথ যে করেই হোক আমাকে সরিয়ে দিতে পারে। কিন্তু রাজশেখর সামান্য হাসলেন। হাসিটা কোনো বৃদ্ধের সরল হাসি নয়, বোধহয় অন্যতর কিছু লুকিয়ে আছে সেই হাসির মধ্যে। তুমি কিছু বলছো না কেন বাপি? কোন গ্রাউন্ডে তুমি ডিভোর্স শুট করবে? হাতে তোমার কিছু প্রমাণ আছে? নেই। যে সাক্ষ্য দিতে পারতো সেও নিখোঁজ। আমার ধারণা সে আর বেঁচেও নেই। মন্দিরা মাথায় হাত চেপে বসে থাকে। রাজশেখর বলেন, সম্ভবত তুই আর চন্দ্রনাথের সঙ্গে থাকতে পারছিস না। ও রেগুলার আমার ওপর টর্চার করে, বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। রিয়েলি আই এম টায়ার্ড অফ হিম। আই ওয়ান্ট টু গেট রিড এনি হাউ। তার মানে চন্দ্রনাথ না থাকলে তোর কিছু যায় আসে না, এই তো? ভাবি তুমি। মন্দিরা, স্বামী স্ত্রীর সম্পর্কটা বেঁচে থাকে পরস্পরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধায়, একে অপরের নির্ভরতার ওপরে। সম্পর্ক অনেকটা স্বচ্ছ কাঁচের মতো। দুজনেই দুজনের কাছে পরিষ্কার। আর সেই কাঁচে যদি চির ধরে, রইল কি দাম্পত্যে? তুই চাইলেই ও তোকে ডিভোর্স দেবে না, কারণ ওর কাছে তুই একটা সোনার খনি। সোনার খনির কাছে লোক ছুটে যায় শুধু পেতে, কিছু দিতে নয়। ছেড়ে দে ওসব কথা, সব ভাবনা আমার উপর ছেড়ে দে। আচ্ছা বাপি। ভাবতে ভাবতেই মন্দিরা বলল, আমরা কেন পুলিশের কাছে যাব না? আমরা তো কোনো প্রাইভেট ইনভেস্টিগেটরের শরণাপন্নও হতে পারি। রাজশেখর উঠে পড়েন, বলেন, আমায় একটু ভাবতে দে মন্দিরা, কিন্তু বি অ্যালার্ট। ওকে জানতেও দিবি না আমরা কি ভাবছি ওর সম্বন্ধে। আমার মনে হয় না আমার আগেও তোকে। না, এত বোকা আমি ওকে ভাবি না। রিল্যাক্স কর। কিন্তু ও তো ভালোভাবেই জানে আমি ওর প্রতি বিরক্ত। ওকে আমি অ্যাভয়েড করে চলি। এখন যদি অন্যরকম ব্যবহার করি তখনই তো ও সন্দেহ করবে। তুই যেমন আছিস তেমনই থাক, কিন্তু কোনো কিছুই বুঝতে দিবি না ওকে। ওকে? রাজশেখর মেয়ের মাথায় হাত রেখে বেরিয়ে যান। কয়েকদিনের মধ্যেই ডিএনএ রিপোর্ট চলে এলো পুলিশ অফিসার সুজিত বসুর কাছে। সেটাই সে উল্টে পাল্টে দেখছিল। এএসআই বরেন নন্দী পাশেই ছিল। সুজিত বসুকে কিছুক্ষণ লক্ষ্য করার পর বলল, মুখটা গম্ভীর করলেন কেন স্যার? এনিথিং রং? গম্ভীর মুখে সুজিত বলল, রং না হে, একটা ব্যাপার ডেফিনিট হওয়া গেল। বডিটা? পরেশ দত্তরই। লোকটাকে খুন করা হয়েছে, কিন্তু এত জায়গা থাকতে বনগা কেন? লোকটা একজনের গাড়ি চালাতো। গাড়িটা একজন প্রমোটারের। লোকটার নাম চন্দ্রনাথ সিনহা। পাইকপাড়ার রাধিকা কাননে একটা হাই রাইজ বিল্ডিং তুলছে। হঠাৎ বরেন জিজ্ঞেস করলো, স্যার, হীরা এত টাকা পয়সা পায় কোত্থেকে? তুমি কি মনে করো প্রমোটাররা সব নিজের পকেট থেকে টাকা বার করে বিল্ডিং তোলে? না হে,
জমিটা হয়তো কেনে, তাও সেখানে কারচুপির ব্যাপার আছে। তারপর কর্পোরেশনের প্ল্যান সাবমিট করে। ঘুষ খাওয়া তো সব জায়গাতেই চলে। আমার এই চেয়ারটায় বসে এখন এসব কথা বলা উচিত হচ্ছে না, কিন্তু সারা ভারতবর্ষের চেহারাটা দেখে শিউরে উঠি। প্ল্যান স্যাংশন থেকে মিউটেশন, ভিত দেওয়া, সর্বত্র টাকার খেলা। এই পর্যন্ত প্রমোটারকে খরচা করতে হয়। তারপর তো মায়ের মাছের তেলে মাছ ভাজা। বিল্ডিং তো ওঠে তোমার আমার টাকায়, যারা ফ্ল্যাট কিনতে ইন্টারেস্টেড। ওসব কথা ছাড়ো, কিন্তু পরেশ দত্ত সেদিন কেন বনগাঁর ভাগাড়ে গিয়েছিল এবং সেখানে মার্ডার হলো? তাহলে গাড়িটা ফেরত নিয়ে এলো কে? বরেন বলল, নিশ্চয়ই আরও একজন লোক। আমার অনুমানটা বলবো স্যার? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বলবে তো। পরেশ দত্ত চন্দ্রনাথকে সঙ্গে নিয়ে গাড়ি চাপতে অভ্যস্ত ছিল। অর্থাৎ সেদিন বা সে রাত্রে গাড়িতে চন্দ্রনাথ ছিলেন। নিশ্চয়ই ছিলেন। এবং সঙ্গে ২-৩ জন বা একজনও হতে পারে কিলার ছিল। সম্ভবত চন্দ্রনাথ নিজের হাতে গুলি চালায়নি। এই চন্দ্রনাথ লোকটাকে তো ইন্টারোগেট করার প্রয়োজন আছে। স্যার, বরেন বলল, হ্যাঁ একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। শুধু শুধু মনে করতে যাব কেন, বলো কি বলবে? পরেশ দত্তর কেসটা প্রাইভেটলি মিস্টার নীল ব্যানার্জি দেখছেন। মানে উপরতলার ইচ্ছেও সেরকম। ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অফিসার মিস কুন্তলার সঙ্গে একটা স্পেশাল নোটও আপনি পেয়েছেন। তা ওনাকে সঙ্গে নিলে কেমন হয়? সুজিত আর নয়নে বরেনকে একবার দেখে নিয়ে বলল, বরেন, আমি কিন্তু ইগোবাজ পুলিশ অফিসার নই। যোগ্য ব্যক্তিকে সম্মান দিতে আমি কখনোই কার্পণ্য করি না। ওনার নাম আমি আগেও শুনেছিলাম। ওনার সঙ্গে আলাপ হবার পর ওনার মুখটা দেখে আমার ফার্স্ট ইমপ্রেশন ছিল উনি খুবই ধারালো বুদ্ধির ব্যক্তি। তাছাড়া পরেশ দত্তর কেসটার সঙ্গে ওনার একটা ইনভলভমেন্টও ঘটে গেছে। ওয়েট, আমি একটা ফোন করি। ফোনটা অ্যাকসেপ্ট করে নীল বলল, হ্যাঁ সুজিত বলো, খবর কি? ও ডিএনএ রিপোর্ট পেয়ে গেছি। জানি, বডিটা পরেশ দত্তরই। আর চন্দ্রনাথ সিনহার পার্সোনাল ড্রাইভার ছিল পরেশ দত্ত। তাহলে আপনি তো সব খবরই রাখেন। কিন্তু দাদা, এখন তো চন্দ্রনাথ সিনহাকে ইন্টারোগেট করার সময় হয়ে গেছে। বালিগঞ্জ প্লেসে একটা বাংলো প্যাটার্নের বাড়িতে উনি থাকেন। আমার ইচ্ছে আপনি যদি আমার সঙ্গে থাকেন। ওকে থামিয়ে নীল বলল, এখানে যদি টদির কোনো প্রশ্ন আসছে না সুজিত। চন্দ্রনাথ সম্বন্ধে কিছু তথ্য আমার কাছে এসে গেছে এবং তথ্যটা দিয়েছেন গোয়েন্দা বিভাগের ডিএসপি কুন্তলা বসু মল্লিক। উনি নিজেই আমাকে কেসটা হ্যান্ডেল করতে বলেছেন। তোমার সংকোচের কোনো কারণ নেই। কবে যেতে চাও? যদি কাল যাই, কিন্তু লোকটাকে বাড়িতে পাবো কিনা জানি না। আগে তো চলো, না পাওয়া গেলে ওকে থানায় ডেকে পাঠাতে হবে। ওকে দাদা, তাই হবে। পরের দিন বেলা 10টার মধ্যে নীল আর সুজিত গিয়ে হাজির হলো চন্দ্রনাথ সিনহার বাড়ি। ছোট্ট দোতলা বাড়ি, ছোট্ট লোহার গেট, লাল সুরকি ঢালা সরু পথ, চারপাশে লন, তবে কমলা রঙের টালির শেড আছে। ছোট্ট বারান্দাও আছে বাইরের দিকে। সুরকি ঢালা পথ পার হয়ে 3 ধাপ সিঁড়ি, সাদা পাথরের, মেহগনি কাঠের পালিশ দরজা। দরজার গায়ে কলিং বেল। সুজিতই বেল টিপল। একটু পরে মাঝবয়সী এক মহিলা এসে দরজা খুলে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, কাকে চান? সুজিত ধরাচুড়ো পড়েই ছিল, বলল, চন্দ্রনাথ সিনহা বাড়ি আছেন? না তো। আর কে আছেন বাড়িতে? আগে ওনার বউ আছেন। একবার ডেকে দিতে হবে যে। মেয়েটি আর কিছু না বলে ভিতরে চলে গেল। 2-3 মিনিটের মধ্যেই 30-32-এর সুন্দরী মন্দিরা এসে দাঁড়ালেন। তার মুখের ভাব খুব একটা প্রসন্ন বলে তো মনে হলো না। সুমিতের মুখে এখন পুলিশি কাঠিন্য। চন্দ্রনাথ সিনহা কোথায়? মন্দিরা বলল, বাড়ি নেই। কোথায় আছেন বা গেছেন? আজ নিয়ে 3 দিন হলো বাড়ি ফিরছেন না। সে কি, কোনো কাজে বেরিয়েছেন? আউটস্টেশন? অপ্রসন্ন মুখে মহিলা বললেন, উনি কবে কখন কোথায় যান আর তার কোনো হিসেব আমার জানা থাকে না। নীল আর সুজিত একবার নিজেদের মধ্যে তাকাতাকি করে নেয়। সুজিতের পরের প্রশ্ন, আপনি তো চন্দ্রনাথের স্ত্রী? স্ত্রী? মুখের ভাঁজে কয়েকটা বঙ্কিম রেখা আঁচড় কাটল। বললেন, হ্যাঁ, আইনত আর কি। সুজিত বলল, ঠিক বুঝলাম না, আর অন্য কোনো নিয়ম আছে নাকি? প্রশ্ন এড়িয়ে মন্দিরা বলেন, দয়া করে কি বলবেন, আপনারা ঠিক কী কারণে এসেছেন?
চোখের ইশারায় সুজিতকে থামিয়ে নীল জিজ্ঞাসা করল, পরেশ দত্ত বলে কি কাউকে চেনেন? আগে চিনতাম না, পরে চিনেছি। কিরকম? প্রায় মাস 8 আগে একটা লোক আমার কাছে এসে একটি লেডিস ব্যাগ দিয়ে বলে এটি যেন আমি চন্দ্রনাথ বাবুর স্ত্রীর কাছে পৌঁছে দিই। বলেই মন্দিরা সামান্য অন্যমনস্ক হয়ে পড়েন। নীল বলল, প্লিজ ম্যাডাম, কিছু মনে না করে বা কিছু না লুকিয়ে আমাদের কাছে সব কথা খুলে বলুন। খুব দৃঢ়স্বরে মন্দিরা বলল, না, আমি কিছুই লুকাতে চাই না, তার কোনো প্রয়োজনও দেখি না। যিনি আমাকে ব্যাগটা দিতে এসেছিলেন তিনি আমাকে চিনতেন না। সুজিত বলল, কিন্তু ভদ্রলোক ভুল করতে পারেন, আপনি কেন আপনার আসল পরিচয়টা জানালেন না? কিছু না বলে মন্দিরা মাথা হেঁট করে দাঁড়িয়ে রইলেন। ম্যাডাম, এবার নীল, আপনার নামটা যে এবারে জানা দরকার। মন্দিরা সিনহা, 5 বছর আমাদের বিয়ে হয়েছে, রেজিস্ট্রি ম্যারেজ। যা বোঝার নীলের বোঝা হয়ে গিয়েছিল। ও আর দ্বিতীয় প্রশ্নে গেল না। সুজিত জিজ্ঞেস করলো, ইফ ইউ ডোন্ট মাইন্ড, সে ব্যাগটা কোথায়? ব্যাগটাই বাড়িতে নেই। মানে? লোকটার দেওয়া ব্যাগটা নিয়ে আমি চন্দ্রনাথকে কিছু প্রশ্ন করি, বাট হি ডিডন্ট মাইন্ড টু গিভ এনি আনসার। পরদিন থেকে সেই ব্যাগটাও আর খুঁজে পাচ্ছি না। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে আর বিরক্ত করবো না। কেবল চন্দ্রনাথ বাবু বাড়ি ফিরলে বলবেন টালা থানার ওসি সুজিত বসুর সঙ্গে অতি অবশ্যই যেন দেখা করেন। ওরা চলে আসছিল, হঠাৎ মন্দিরা পিছু ডাকে, একবার শুনবেন? ওরা গিয়ে দাঁড়ায়। মন্দিরা বলে, আপনার পরিচয় পেলাম, কিন্তু ওনারটা তো। সুজিতই বলল, উনি রহস্যভেদী নীল ব্যানার্জি। আই সি, বাবার মুখে আমি এই নামটা শুনেছি। আপনি প্রাইভেট ইনভেস্টিগেটর? সামান্য হেসে নীল বলে, লোকে তো এমনই বলে। সব সংকোচ ছাড়িয়ে মন্দিরা বলে, আপনাকে আমার খুব দরকার। কেন বলুন তো? আজ নয়, কিন্তু দরকার হবেই। যদি আমি আপনার শরণাপন্ন হই, দয়া করে আসবেন, আমার যে অনেক কিছু বলার আছে। সামান্য চিন্তা করে নীল বলে, পরেশ দত্ত নিখোঁজ নয়, হি ওয়াজ ব্রুটালি কিলড। কেসটা আমি দেখাশোনা করছি। চন্দ্রনাথ সিনহা আমাদের সন্দেহের বাইরে নন। আপনার প্রবলেম কিন্তু না জানালেও হয়তো খানিকটা গেস করতে পারছি। আপনি ডাকলেই আমি আসবো, কথা দিচ্ছি। রাস্তায় নেমে সুজিত বলল, ব্যাপারটা তো আর ঠিকঠাক সহজ ঠেকছে না ব্যানার্জিদা। একটা স্মেল পাওয়া যাচ্ছে, বিশেষ করে মহিলার শেষ কথায়। নীল বলল, যাচ্ছেই তো। আমার ধারণা চন্দ্রনাথ লোকটা ফিশি টাইপ। নিজের স্ত্রীকে লুকিয়ে তিনি প্রায় রাত্রেই কোথাও আস্তানা গাড়েন। কিন্তু পরেশ দত্ত যাকে স্ত্রী ভেবেছিল, সেই মহিলাকে। নিজের স্বামীর ওপর মহিলা এত বিরূপ কেন? চন্দ্রনাথের কি কোনো সেকেন্ড ওয়াইফ আছে, কিংবা উনি কারোর সঙ্গে লিভ ইন করেন? সেটা উনি আগে জানতেন না, সম্প্রতি জেনেছেন। বিকাশবাবুর মুখে শুনেছি পরেশ দত্ত খুবই ইনোসেন্ট টাইপের মানুষ। সেই লোকটাকে খুন হতে হলো, কিন্তু কেন? সেটা কি পরেশ দত্তর অতি সারল্যের জন্য? বেশি সততাই কি ওর মৃত্যু ডেকে এনেছে, নাকি অন্য কোনো কারণ? মন্দিরা দেবী কিছু বলতে চান। একজন প্রাইভেট ইনভেস্টিগেটরকে কি বলবেন? নিশ্চয়ই যা আমাদের জানা নেই। অনেকক্ষণ পর সুজিত বলল, চন্দ্রনাথের সঙ্গে কথা না বলে আপনাকে কিছুই জানাতে পারবো না। আবার চন্দ্রনাথের সম্বন্ধে ক্রাইম ব্রাঞ্চের ডিএসপি কুন্তলা বসু মল্লিক এমন কিছু জানেন যা তোমরা জানো না। ওয়েল, পরশু আশা করা যায় চন্দ্রনাথ তোমার সাথে থানায় আসবে দেখা করতে। একটা ফোন করে দিও, আমি চলে আসব। পরেশ দত্তর হারানো মোবাইলের ট্র্যাক রেকর্ড চেক করেছ? ওটা কিন্তু খুব দরকার। ও কিন্তু মাঝে মাঝে ওর স্ত্রীকে ফোন করতো। মার্ডারের দিন ওর মোবাইল হাওয়া হয়ে যায়। তালা পার্কে একটা রেপড অ্যান্ড মার্ডার্ড মেয়ের ব্যাগে পাওয়া যায় একটা চিরকুট, পরেশ দত্তর বয়ানে। হাতের লেখা মিলিয়েছ? হ্যাঁ, হ্যান্ডরাইটিং এক্সপার্ট বলছে দুটো লেখা কিন্তু কোনো মিল নেই। গুড। এটাই যে হবে আমি জানতাম। পরেশকে রেপ অ্যান্ড মার্ডার কেসে ফাঁসানোর ধান্দা। এনিওয়ে, আজ ডিপার্ট করি, তোমার ফোনের অপেক্ষায় থাকবো। আমি কি আপনাকে নামিয়ে দিয়ে যাব? কেন, সরকারি পয়সা কি খুব সস্তা হয়েছে? আমি চলে যেতে পারবো। গুড ডে। মাঝে মাঝে তুমি এমন ছেলে মানুষই কাজ করে ফেলো যার ঢ্যাপা টানতে হচ্ছে আমাকে।
গাড়ি চালাচ্ছিল চন্দ্রনাথ নিজেই। এখনো সে মনের মতো কোনো ড্রাইভার পায়নি। দুর্গাপুর থেকে ফিরছিল তনুজা সেন আর চন্দ্রনাথ। চন্দ্রনাথের পাশে বসে দামি সিগারেটে টান দিতে দিতে তনুজা বলল, আমি আবার কি করলাম? এত ভুললো মন হলে চলবে না। গাড়িতে সেদিন ব্যাগটা ফেলেই নেমে গেলে। ওটা মনের ভুলের জন্য নয়, তুমি তো বলতে পারিস খুব সৎ আর বিনয়ী লোক। সেটাই পরীক্ষা করার জন্য ইচ্ছে করে ব্যাগটা রেখে গিয়েছিলাম। এখন তো দেখলে লোকটা সৎ ছিল কিনা, আর সে সততার খেসারত দিতে হচ্ছে আমাকে। মন্দিরার চোখে এমন সন্দেহের বিষ, তার উপর ওই রকম একটা নিরীহ মানুষকে সরিয়ে দিতে হলো। না সরালেই পারতে, বললে তো লোকটার সাথে পাছে থাকে না। তনুজা ঠোঁট থেকে সিগারেটটা টেনে নিয়ে নিজের ঠোঁটে প্লেস করতে করতে চন্দ্রনাথ বললেন, নিরীহ আর সাথে পাছে না থাকা লোকগুলো তাদের সততার জন্য নিজেদের অজান্তেই কখনো কখনো বিপজ্জনক হয়ে ওঠে। তোমার কি মনে হয় লোকটার আমার সম্বন্ধে কোনো খারাপ ধারণা হয়নি? হয়েছিল। তারপর আমি ওকে 3-4 দিন লক্ষ্য করেছিলাম। আমি যেমন আমার প্রতি ওর একটা আলাদা সম্ভ্রম ছিল, সেটা আর ছিল না। আগে স্যার ছাড়া কথা বলতো না। এই ছোট্ট ঘটনাটার পর থেকে ওর চোখে একটা সন্দেহের ছায়া দেখতে পেতাম। আমাকে দুর্গাপুরে নামিয়ে দেওয়ার পর ওর ঠোঁটের কোণে কেমন যেন একটা অবজ্ঞার হাসি টের পেতাম। তাছাড়া আমার ডেরাগুলো ওর জানা হয়ে গিয়েছিল। তনুজা এতক্ষণে আর একটা সিগারেট ধরিয়ে ফেলেছে। ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, কিন্তু এরকম বিশ্বাসী লোক কি চট করে পাবে? লোকটাকে মেরে দেয়া বোধহয় ঠিক হলো না। জানি, কিন্তু উপায় ছিল না। মন্দিরাকে তুমি চেনো না। লোকটাকে পাকড়াও করে বোকা হাবলা লোকটার পেট থেকে সব কথা বার করে নিত। তুমি মন্দিরাকে ভয় পাও? ভয়? ঠোঁটের কোণে ব্যঙ্গের হাসি। চন্দ্রনাথ বলেন, ভয় নয়, চটাতে চাইছি না। কেন জানো? রাজশেখর মৈত্রের বিশাল সম্পত্তির একমাত্র ওয়ারিশানকে কি ঘাটানো উচিত? আজ যদিও প্রমাণ দিতে পারে আমি একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে আছি, আর যদি সেই গ্রাউন্ডে ডিভোর্স শুট করে। কিন্তু তনুজা বলে, আমরা তো এখনো বিয়ে করিনি। এক স্ত্রী বর্তমানে তৃতীয় স্ত্রী করার চার্জ তো আনতে পারবে না। আমরা কিন্তু লিভ ইন তো করছি, এবং মন্দিরা কেন কোনো মেয়ে সেটা মেনে নেবে না। তুমি কি পারতে? তনুজা হাসে। হাসছো যে? কবেই আমি মন্দিরাকে হাফিজ করে দিতাম। এবার আর চোখে তনুজাকে দেখে নিয়ে চন্দ্রনাথ বলেন, তাতে কি হবে? মন্দিরাকে আমি যে কোনো মুহূর্তে মেরে দিতে পারি। তাতে লাভটা কি হবে? স্বামী হিসেবে তার সব কিছু তুমি পেয়ে যাবে। ভুলে যেও না, রাজশেখর মৈত্র নামে একজন দুধে ব্যক্তি আছেন। লোকটা আমায় একেবারেই দেখতে পারেন না। আমার চেয়ে অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল লোক। তার মেয়েকে খতম করে আমি তার সম্পত্তির ওয়ারিশান নেব? কত সহজ নয়। তনুজার মুখে চোখে বিরক্তি নেমে আসে। বলে, তার মানে আমাকে সারা জীবন তোমার হোর হয়ে থাকতে হবে তো? নো ডার্লিং, আমার একটু সময় দাও। বটগাছের মূলটাকে আগে আমি সরাতে চাই, তারপর আগাছা ছিঁড়তে কতক্ষণ। গুরু তির্যক করে তনুজা বলে, তার মানে রাজশেখর কি? তোমার কালু মোল্লার দৌড় পরেশ দত্ত পর্যন্ত ঠিক আছে, নট রাজশেখর মৈত্র। বেশ তো, ওটা আমার হাতে ছেড়ে দাও না। সব প্ল্যান আমার করাই আছে। মাথা গরম করে কোনো কাজই হয় না। ও হ্যাঁ, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। একটা শিখ বা পাঞ্জাবি ছেলে কয়েকদিন যাবৎ ঘুরঘুর করছে, একটা কাজ চায় ড্রাইভারির। আমার পক্ষে তো এত ড্রাইভিং সম্ভব না। ভেবে চিন্তে করো, আর একটা পরেশ দত্ত আবার না জোটে। না গো, পরেশ দত্ত দুজন হয় না। খুবই আফসোস হচ্ছে ওকে হারিয়ে। তনুজা কিছুক্ষণ চিন্তা করে বলল, পুলিশ পরেশ দত্তর ব্যাপারে কতদূর এগিয়েছে কিছু জানো? মনে হয় কেসটা ধামাচাপা পড়েই যাবে, কারণ ওখানকার ওসি এখন টালা পার্কের রেপ অ্যান্ড মার্ডারটা মেয়েটাকে নিয়েই ব্যস্ত। এটাও একটা আফসোস। সুজাতা মেয়েটা ভালোই ছিল, আমাদের কথা মতো ভালোই কাজকর্ম করছিল। যখন যেখানে যার সঙ্গে শুতে বলা হতো বিনা বাক্যবয়ে কাজগুলো উদ্ধার করে দিত। কিন্তু পরেশের ঘাড়ে দোষ চাপানোর জন্য মেয়েটাকে রেপ অ্যান্ড মার্ডার করাতে হলো কালুকে দিয়ে। কিচ্ছু করার নেই, নিয়তি। যে যার নিয়তির লিখন নিয়েই তো পৃথিবীতে আসে। থাকবে, এখন পরেশ আর সুজাতা নিয়ে পুলিশকেই ভাবতে দাও। আপাতত আমার অন্য কাজ। তুমি তো এখন বাড়ি যাচ্ছ, বইয়ের জন্য মন কেমন করছে?
সে কথার কোনো উত্তর না দিয়ে চন্দ্রনাথ বললেন, তুমি তো এখানেই নামবে, নেমে পড়ো। মুকুন্দপুরে একটা সাইটে নিয়ে একটু টানাপোড়েন চলছে, ওখানেই যেতে হবে। তনুজা নেমে যেতেই চন্দ্রনাথ বিড়বিড় করল, তোমাকেও আর আমার বেশি দিন সহ্য হবে না তনুজা দেবী। এত বিয়ে নিয়ে কেন ঘ্যান ঘ্যান করছো সেটা কি আর চন্দ্রনাথ সিনহা বোঝে না? বোঝে। গাড়ি ঘুরিয়ে দিল পার্ক স্ট্রিটের দিকে। একবার বাড়ি ফেরার দরকার। বেল দিতেই কমলা এসে দরজা খুলে দিল। চন্দ্রনাথকে দেখে একপাশে সরে দাঁড়ালো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জিজ্ঞেস করলো, তোর বৌদিমণি বাড়িতে আছে? উনি তো বাড়ি থেকে বিশেষ বের হন না। আমি ঘরে যাচ্ছি, এক কাপ কফি কর, খুব টায়ার্ড, আর মন্দিরাকে একটু পাঠিয়ে দে। কিছু না বলে কমলা চলে গেল। চন্দ্রনাথ কিছুক্ষণ টান টান বিছানায় শুয়ে রইল। খুব টায়ার্ড লাগছিল, অনেকটা রাস্তা ড্রাইভ করতে হয়েছে। একটু পরে কমলা কফি নিয়ে এলো। কফি দিয়েও চলেই যাচ্ছিল, চন্দ্রনাথ জিজ্ঞেস করলো, বলেছিস বৌদিকে? আগে হ্যাঁ, উনি আসছেন। মিনিট 10 পরে মন্দিরা এসে দেখলো চন্দ্রনাথ ঘুমোচ্ছে। কফিটা ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। চলেই যাচ্ছিল। চন্দ্রনাথ ঘুমোয়নি। চলে যাচ্ছ কেন? না ডাকলে বুঝি আসতে নেই? ভুরু কুচকে ওর দিকে না তাকিয়েই বলল, এসব কথাগুলো তোমার মুখ থেকে আর শুনতে ইচ্ছে করে না। দরকারটা কি সেটাই বলে ফেলো। আজ একবার আমাকে। মুখের কথা কেড়ে নিয়ে মন্দিরা বলে, অনেক দূর কোথাও যেতে হবে এবং রাতে বাড়ি ফিরতে পারবে না। এসব আমাকে শোনানোর তো কোনো দরকার নেই। বিছানায় উঠে বসে ঠান্ডা হয়ে আসা কফিতে চুমুক দিতে দিতে চন্দ্রনাথ বলে, আমার উপর খুব রেগে আছো তাই না? সম্ভবত তোমার আর কিছু বলার নেই, তবে তোমাকে শোনাবার মতো কিছু কথা আমার কাছে আছে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। কাল তোমায় টালা থানায় যেতে হবে। ওখানকার ওসি এসেছিলেন তোমার খোঁজে, না পেয়ে চলে গেছেন। থানায় হাজিরা দেওয়াটা খুবই প্রয়োজনীয়। চন্দ্রনাথ প্রায় মগডাল থেকে আছাড় খেয়ে পড়ার ভঙ্গিতে বললে, আমায় ওসির সঙ্গে দেখা করতে হবে? বাট ওয়াই? সেটা তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো। আশ্চর্য, সেদিন গাদা খানেক টাকা দিয়ে এলাম। না, এদের টাকা চাওয়ার আর শেষ নেই। সব থেকে বড় তোলাবাজ হচ্ছে এই পুলিশগুলো। ওদের জন্যই দেশটা রসাতলে যাবে। স্থির দৃষ্টিতে চন্দ্রনাথের দিকে তাকিয়ে মন্দিরা বলল, পরেশ দত্ত বলে তুমি কাউকে চিনতে, তাই না? কে পরেশ দত্ত? সে কি, তোমার অতি বিশ্বস্ত ড্রাইভার। এর মধ্যেই ভুলে গেলে? ও, তুমি ওই নালাখ্যাপা ড্রাইভারটার কথা বলছো? সে তো অনেক আগেই কাজ ছেড়ে দিয়ে চলে গেছে। তা হঠাৎ পরেশের কথা কেন? সে উত্তরটা দারোগা বাবুকে গিয়েই দিও। কাল সকালেই তোমাকে অ্যারেস্ট করতে বলেছেন। না গেলে তোমাকে যেখানে পাবে সেখান থেকেই তুলে নিয়ে যাবে, হ্যাঁ এমন কথাও জানিয়ে গেছেন। এগুলো শাসন ক্ষমতার জুলুমবাজি হচ্ছে না? এটাও তাদের গিয়ে জিজ্ঞেস করো। মন্দিরা আর দাঁড়ায় না। চন্দ্রনাথ কিছুক্ষণ গুম হয়ে বসে রইল। তার মানে পরেশ দত্তর ব্যাপারটা পুলিশ এখনো ভোলেনি। চন্দ্রনাথ একটা ব্যাপার কিছুতেই ভেবে উঠতে পারছিল না। ওই এলাকাতে জলজ্যান্ত একটা মেয়েকে রেপ করে খুন করা হলো, সে কেসটা না নাড়াচাড়া করে পরেশ দত্তর মতো একটা পেটি ড্রাইভারকে নিয়ে পুলিশের এত আদিক্ষেতা কেন? ও তো আর কোনো মন্ত্রী বা আমলার ড্রাইভার ছিল না। তাকে নিয়ে আর ভাবতে পারল না। উঠে স্নান সেরে খাবার খেয়ে রেডি হয়ে গেলেন। মুকুন্দপুরের স্পটটা নিয়ে বেশ ট্যাগ অফ ওয়ার চলছে। ওখানকার এমএলএর সঙ্গেও কথাবার্তা চলছে, কিন্তু স্থানীয় কিছু মস্তান বাহিনী যে টাকা হাঁকছে সেটা বেশ বড় অ্যামাউন্ট। চন্দ্রনাথ জানেন মস্তানগুলোর পিছনে এমএলএরই বড়া ভয় রয়েছে। এমএলএ নিজে হাত পাতবেন না, তাহলে আর মাস্তান পোষার কি দরকার? কিন্তু রাধিকা কাননে ইতিমধ্যে তার বেশ কিছু ইনভেস্ট করা হয়ে গেছে। এখানেও কিছু নাছোড়বান্দা তেঁদোর পাটিকে বেশ কিছু না খাওয়াতে পারলে কাজই এগোতে চায় না। কিন্তু হাতে তো অত টাকাও নেই। রাজশেখর মৈত্রও হাত গুটিয়ে নিয়েছেন। তনুজার ব্যাপারটা সামনে চলে এলো, তার বউটিও বিরূপ। দাদাবাবু, ঘুরে দেখে কমলা, তোর আবার কি হলো? আজও একটা পাঞ্জাবি ছেলে বেশ কয়েকদিন আপনার খোঁজে আসছে, কিন্তু কিছুতেই আপনাকে ধরতে পারছে না, নিচে দাঁড়িয়ে আছে। চন্দ্রনাথের মনে পড়ে যায় ছেলেটার বয়স বেশি নয়, নিয়ে এলেই হয়। তার একার পক্ষে আর সারাদিনে গাড়ি চালানোর ধকল সহ্য হচ্ছে না। তার ওপর মাথার ওপরে বিস্তর চিন্তা। একদিকে মন্দিরা রাজশেখর, অন্যদিকে তনুজা। তাকে এখনই বিয়ে করতে হবে।
লিভ ইন করা তার আর শখ নয়। শালি এঁদো গলিতে নেহাত সুন্দরী পছন্দ হয়ে গিয়েছিল, তারপরে ঝুলে যাওয়া। সেটিকে পুষতে বেশ খরচ সাপেক্ষ। এই মুহূর্তে তনুজাও তার হেডেক। এরপর আছে টাকার চিন্তা। এই মুহূর্তে তার প্রচুর টাকার দরকার। কি বলবো দাদাবাবু? দাঁড়াতে বল, আমি আসছি। লন পেরিয়ে লোহার গেটের সামনে ছেলেটা দাঁড়িয়ে আছে। চন্দ্রনাথকে দেখে ছেলেটা এগিয়ে এসে বলে, সাহেব, আপনি আসতে বলেছিলেন। সঙ্গে ড্রাইভিং লাইসেন্স এনেছ? জি সাব। কলকাতার সব রাস্তাঘাট চেনা আছে? আগে জি সাব। মুকুন্দপুর যেতে পারবে? জি সাব। ওর হাতে গাড়ির চাবি তুলে দিয়ে চন্দ্রনাথ বলে, কয়েকটা দিন ট্রায়ালে থাকবে। যদি দেখি ঠিক আছে তাহলে চাকরি পাকা। মাইনে আপাতত 10,000। রাজি? ঠিক আছে সাব। গাড়ি স্টার্ট দেওয়ার সময় চন্দ্রনাথ জিজ্ঞেস করলো, তোমার নামটা যেন কি? জি গুরুরাম সিং। বাড়ি? এখানে গির্জাপাড়ার কাছে কিছু দেশওয়ালি ভাই থাকে, ওই একসঙ্গেই থাকি। দেশ? অমৃতসর। ঠিক আছে, মুকুন্দপুর চলো। থানায় পৌঁছেই চন্দ্রনাথ দেখল দুজন অফিসার সামনের চেয়ারে। তার পাশের একটা চেয়ারে একজন সাদা পোশাকের ছিমছাম ভদ্রলোক নির্লিপ্তের মতো বসে আছেন। চন্দ্রনাথ সুজিত বসুকে চিনতেন। এগিয়ে গিয়ে বললেন, স্যার, আপনি কাল আমার বাড়ি গিয়েছিলেন? সরি, আমি ছিলাম না। সুজিত বলল, ঠিক আছে, বলুন। খালি চেয়ারটাতে বসতে বসতে চন্দ্রনাথ বললেন, স্যার, হঠাৎ আমাকে তলব করা কেন বুঝতে পারলাম না। এনিথিং রং স্যার? রাইট যে না সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনার মেইন বিজনেসটা কিসের? কেন স্যার, প্রমোটারি। এর মধ্যে তো রং কিছু নেই। ন্যায্য দাম দিয়ে জমি কিনি, তারপর জমি রেজিস্ট্রি করে যা কিছু বকেয়া ট্যাক্স মিটিয়ে মিউটেশন করিয়ে নিই। তারপর কর্পোরেশনের প্রোটোকল মেনেই তো বাড়ি তৈরির কাজ আরম্ভ করি। তারপর ফ্ল্যাট কমপ্লিট হয়ে গেলে ন্যায্য দামে তা বিক্রি করে দিই। সরকারের ঘরে আমার কোনো ট্যাক্স বাকি নেই। সেটা আপনি খোঁজ নিয়েই জানতে পারবেন। এর মধ্যে কিন্তু কোথাও কোনো কারচুপির কাজ নেই। অর্থাৎ আপনি একজন অনেস্ট বিজনেসম্যান। নিজের সম্বন্ধে আমার তেমনই ধারণা। চন্দ্রনাথের পাশের চেয়ারে বসেছিল নীল। খুব গম্ভীর অথচ মৃদু স্বরেও জিজ্ঞাসা করল, পরেশবাবু কোথায় চন্দ্রবাবু? একটু বিরক্ত মুখে চন্দ্রনাথ একবার সাইড ভিউ দিয়ে নীলকে দেখে নিয়ে বলল, ইনি? এনাকে তো ঠিক চিনলাম না। সুজিত বলল, আপনাকে যে কথা জিজ্ঞাসা করা হচ্ছে তার উত্তর দিন। উনি কে, কী বৃত্তান্ত সেটা জানার আপনার খুব একটা দরকার নেই। ও। ছোট্ট একটা হাই তুলে চন্দ্রনাথ বললেন, আমি তো পরেশবাবুর লোকাল গার্জেন নই। তাছাড়া তিনি কোনো নাবালকও নন। তিনি কোথায় সেটা তিনিই জানেন। আপনি বলছেন আপনি জানেন না তিনি কোথায়? নীলই প্রশ্ন করছিল। কি আশ্চর্য! একজন ধাড়ি লোক সে কোথায় যেতে পারে বা না পারে তা আমি জানবো কিভাবে? কিন্তু তিনি তো আপনারই গাড়ি চালাতেন। সো হোয়াট? হোয়াট হচ্ছে, আজ থেকে ঠিক 8-9 মাস আগে আপনি তাকে আপনার ড্রাইভার নিযুক্ত করেছিলেন। হ্যাঁ, করেছিলাম। এতে প্রবলেমের কি আছে? এবং অন্য জায়গা থেকে ছাড়িয়ে এনে। সেটা তো অপরাধ নয়। আমার ড্রাইভার দরকার। আমি তাকে বেশি টাকা অফার করি, তাই ট্যাক্সি ছেড়ে আমার গাড়ি চালাতে আরম্ভ করে। তারপর একদিন কাজ ছেড়ে দিয়ে চলে যায়। ঠিক 7 মাস 10 দিন আগে তো। অত আমার হিসেব নেই। স্বাভাবিক। একজন বিজি প্রমোটার তুচ্ছ ঘটনার সাল তারিখ মনে না রাখারই কথা। আচ্ছা, পরেশ দত্ত লোক কেমন ছিলেন? হই যেমন হয়, ড্রাইভার ক্লাস, একটু রাফ অ্যান্ড টাফ টাইপ। মাথা দুলিয়ে নীল বলে, পাড়ার লোক কিন্তু অন্য কথা বলে। অত্যন্ত সজ্জন এবং নম্র প্রকৃতির মানুষ ছিলেন এই পরেশ দত্ত। মৃদু রঙ্গের হাসি টেনে চন্দ্রনাথ বলেন, পাড়ার লোক আর তাকে কতটুকুই বা চিনবে? পাড়াতে থাকতোই বা কতটুকু? সর্বদা তো আমার সঙ্গেই থাকতো। তবে খুব অলস প্রকৃতির, হাত টানো ছিল। একটুও সময় না নিয়ে নীল বলল, কিন্তু আসল গল্পটা যেন একটু অন্য মিস্টার সিনহা। এর মধ্যে আবার গল্প ঢোকাচ্ছেন? তা বলুন, গল্পটা শুনি। ভিআইপি রোডে একটা রোড অ্যাক্সিডেন্ট থেকে লোকটা আপনাকে বাঁচিয়েছিল। নিজের গাড়িতে এক মহিলা প্যাসেঞ্জার থাকার সত্ত্বেও সে আপনাকে আর্জি করে নিয়ে যায়।
পরের দিন বিকেল 4টের সময় পরেশ দত্ত আপনাকে হসপিটাল থেকে তুলে বাড়ি পৌঁছে দেয়। আপনি তাকে 2000 টাকা বকশিস দিতে চেয়েছিলেন, সেটা সে ফেরত দিয়ে দেয় এবং তার সততার জন্য তাকে আপনিই আপনার ড্রাইভার রাখেন। Am I wrong, মিস্টার সিনহা? চন্দ্রনাথ সামান্য গোঁত খায়। সেই অবসরে নীল বলে, গল্পটা সত্যি না মিথ্যে? মনে পড়ছে না এরকম কিছু ঘটেছিল। মনে পড়ানোর মতো অনেক ডকুমেন্টস আছে আমাদের হাতে এবং সেই কো প্যাসেঞ্জার মহিলা প্রয়োজনে সাক্ষ্য দিতে আসতে পারেন। চন্দ্রনাথ কি উত্তর দেবেন সেটা তার ভিতরে তোলপাড় তোলে। হঠাৎ নীল জিজ্ঞাসা করে, বনগা যাবার কি দরকার পড়েছিল মিস্টার সিনহা? অত্যন্ত অবাক হবার ভঙ্গিতে চন্দ্রনাথ বলে, বনগা? আমি তো কোনোদিন বনগা যাইনি। তাহলে পরেশ দত্তর বডিটা সেখানে পাওয়া যায় কি করে? বডি? কার বডি? হ্যাঁ, বডি, ডেড বডি, ডান দিকের রগে গুলি খাওয়া বডি। জানেন না বলছেন? হঠাৎ নাটুকে ভঙ্গিতে হেসে উঠে চন্দ্রনাথ বলে, একটা লোক আমার কাছে হঠাৎ চাকরির জন্য বলে, চাকরি দিলাম তার কিছু না জেনেই। হ্যাঁ, খোঁজ নিয়েছিলাম, ট্যাক্সি চালাতো। তারপরে সে চাকরি ছেড়ে দিল। তারপর সে দিল্লি গেল না বনগা গেল নাকি ট্রেনের তলায় কাটা পড়ল, এসব আমার জানার কথা নয়। আর আপনারা যে গল্পটা বললেন ওটা আমাকে ফাঁসানোর জন্যে। এরকম কোনো ঘটনাই ঘটেনি। যে কোনো একজন মহিলা নিয়ে এসে সাক্ষী দিলেই সেটা আমি মেনে নেবো ভাবছেন? আপনাদের সাজানো মহিলাও তো হতে পারে। আপনারা আমাকে অযথা হ্যারাস করছেন। নীল বলল, আপনার সেই রকম মনে হচ্ছে? গুড। লোকটার তো বলছেন হাত টানছিল। হ্যাঁ, তাহলে আপনার গাড়িতে কোনো এক ভদ্রমহিলার ফেলে যাওয়া ব্যাগটা তিনি আপনার স্ত্রীর কাছে ফেরত দিতে গেলেন কেন? চন্দ্রনাথ এবার সুমিতের দিকে তাকিয়ে বলে, স্যার, এসব আষাঢ়ে গল্প আর কতক্ষণ চালাবেন? আপনারা যা বলছেন সবটাই বানানো। যা যা বললেন তার কোনো প্রমাণ আছে আপনাদের হাতে? আমাকে ফাঁসিয়ে কি লাভ আপনাদের? কি চান আপনারা? সুজিতবাবু এতক্ষণ শুনে যাচ্ছিল, তারপর বলল, আমরা যদি মনে করি কাউকে ফাঁসাবো তার জায়গাটা আমার সামনে চেয়ারে হতো না, এতক্ষণে লক আপে ঢুকে যেতে হতো। উনি যা জিজ্ঞাসা করছেন তার সঠিক জবাবটা দিন, নইলে বরাতে অনেক দুঃখ আছে। চন্দ্রনাথ একবার সবার দিকে অলস দৃষ্টি ছাড়িয়ে খুব ক্যাজুয়ালি বললেন, যে ঘটনা আদপেই ঘটেনি আমার মুখ দিয়ে সেটা জোর করে বসিয়ে নেবেন, মানে পুলিশি কায়দায়? নীল বলল, মিস্টার চন্দ্রনাথ, আপনি যতই অস্বীকার করুন, সেদিন রাত্রে যে মহিলা পরেশ দত্তর ট্যাক্সিতে ছিলেন তিনি হচ্ছেন গোয়েন্দা বিভাগের ডেপুটি সুপার, আর এই কেসটা চলছে তারই নির্দেশে। মহিলা আপনার সম্বন্ধে এত কিছু জানেন, হয়তো নিজেও নিজের সম্বন্ধে ততটা ওয়াকিবহাল নন। চন্দ্রনাথ সামান্য সময় নীরব থাকার পর নাটকীয় ভঙ্গিতে আবার হো হো করে হেসে ওঠেন। দড়াম শব্দে টেবিলের ওপরে বাটন চাপড়ে সুজিত চিৎকার করে ওঠে, ইউ মিস্টার চন্দ্রনাথ সিনহা, এটা পুলিশ স্টেশন, নাটকের মঞ্চ নয়। লক আপের মধ্যে ঢুকলে ওসব ভিলেনিজ হাসি মাথা ফুঁড়ে বেরিয়ে যাবে। সরি। চন্দ্রনাথ হাসি থামিয়ে বলে, আচ্ছা, আপনাদের কথা মেনে নিয়েই বলছি। একদিন রাত্রে আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়। পরেশ দত্ত আমাকে রেস্কিউ করে, হসপিটালেও নিয়ে যায়। তার পুরস্কার হিসাবে আমি অনেক বেশি মাইনে দিয়ে কাজে বহাল করি, কিন্তু কোনো মহিলার ব্যাপারে আমার জানা নেই। হসপিটালের খাতায় যে রেকর্ড আছে সে যাক, সময় সব বেরোবে। পরেশকে মারলেন কেন? নির্বিকার ভঙ্গিতে চন্দ্রনাথ বলে, কোনো মার্ডারের ব্যাপারে আমার জানা নেই। তাছাড়া পরেশকে মারার তো কোনো মোটিভও আমার নেই। আছে, আছে, নীল বলে, পরেশ আপনার ব্যাপারে অনেক কিছুই জেনে ফেলেছিল। নিজের স্ত্রী ছাড়া আরও অনেক মহিলা সংসর্গ করেন। সেটা ব্যাগ ফেরত দিতে গিয়েই পরেশ বুঝতে পেরেছিল দুর্গাপুরের মেয়েটি আপনার স্ত্রী নন, এবং এতে করে আপনার সঙ্গে আপনার স্ত্রীরও দূরত্ব অনেক বেড়ে গিয়েছিল, এবং সেটা আপনার বড় কোনো উদ্দেশ্য সাধনের পরিপন্থী হয়ে দাঁড়াচ্ছিল। অতএব চন্দ্রনাথ সেন দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে বলেন, ওসি সাহেব, এই লোকটিকে আমি চিনি না, আগে কোনো দিন দেখিও নি। আমার মনে হয় লোকটা আমার কোনো রাইভাল পার্টির এজেন্ট। আজগু বিকল্প বলে আমাকে পাঁকে ডোবাতে চাইছে।
ওকে বলুন উনি যা যা বললেন সেটা প্রমাণ সমেত দাখিল করতে। তারপর লোয়ার কোর্ট আছে, হাইকোর্ট আছে এবং সব শেষে সুপ্রিম কোর্ট। তবে নীলের দিকে তাকিয়েই বলে, আমার নাম চন্দ্রনাথ সিনহা। এইসব পেটি কেস সাজিয়ে আমার কিছুই করতে পারবেন না। আমি আপনার বিরুদ্ধে মানহানির মামলা আনবো, তারপর আপনাকে এবং আপনি যার এজেন্ট সব কটাকে জেলের ঘানি টানিয়ে ছাড়বো, সঙ্গে হিউজ কম্পেনসেশনটাও আদায় করব। এনিওয়ে, আমি কি এখন যেতে পারি? আমার ড্রাইভার ছেলেটা সবে আজ কাজে জয়েন করেছে, ছেলেটা খুব জোর করছে। দরকার পড়লে আমার বিরুদ্ধে আপনাদের আনা অ্যালিগেশনগুলো সলিড প্রমাণ হাতে নিয়ে আমাকে অ্যারেস্ট করবেন। তার আগে কোনো ভদ্র ব্যবসায়ীকে তুলে এনে ফলস অ্যালিগেশন খাড়া করে তাকে ফাঁসানোর চেষ্টা করবেন না। আমাদের সময়ের মূল্য আছে। আর ইন্টারোগেট করলে কোনো উর্দিধারীকে দিয়েই করাবেন। কোনো থার্ড পার্সন নেলিটেলির কোনো প্রশ্নের জবাব আমি দিতে বাধ্য নই। ধন্যবাদ, আমি চলি। চন্দ্রনাথ তার বিলিতি জুতো মশমশিয়ে থানা থেকে বেরিয়ে যান। ও চলে যাবার পর সুজিত বসু খুব কুণ্ঠিত হয়ে বলল, ব্যানার্জিদা, এক্সট্রিমলি সরি। রাস্কেলটা পয়সার গুমরে আপনাকে অপমান করে চলে গেল। আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সিগারেট ধরাতে ধরাতে নীল বলল, জীবনে আমি ফাঁকা কলসির বাজনা অনেকবার শুনেছি। চিন্তা করো না, একে কি করে হাতে নাড়তে ধরতে হয় সেটা ভবিষ্যতই বলবে। তুমি কেবল সময় মতো তোমার পুলিশি সাহায্যটা করো। সে আর বলতে, তবে লোকটা কিন্তু খুব একটা সুবিধার নয়। ও হ্যাঁ, আপনাকে একটা ইম্পর্ট্যান্ট খবর দেওয়া হয়নি। বলো শুনি। মিস্টার রাজশেখর মৈত্র, উনিও আগে প্রমোটারই করতেন, এখন ব্যবসাটাকে অন্যদিকে নিয়ে গেছেন। নাম করা একটা ফার্মাসিউটিক্যাল ফার্মের কর্ণধার, একটা ফ্যাক্টরিরও মালিক। কি বলছেন তিনি? তার আগে ওনার পরিচয়টা আপনার জানা দরকার। উনি হচ্ছেন মন্দিরা দেবীর বাবা এবং চন্দ্রনাথের শ্বশুর। উনি আপনার সঙ্গে দেখা করতে চান। একটু চমকে নীল বলল, মাই গড, ভদ্রলোক কেন দেখা করবেন কিছু বলেছেন? এখানে এসে বলবেন? নীলের মুখে চিন্তার ছায়া। ভুরু কুচকে বলে, 2 আর 2 তো 4, অ্যান্ড আই ডোন্ট বিলিভ চন্দ্রনাথ। স্ত্রীর সঙ্গে সম্পর্ক অনেক কারণেই ভালো যাচ্ছে না। রাজশেখর বসুর ওই একই মেয়ে মন্দিরা দেবী? হ্যাঁ। রাজশেখর বাবু না থাকলে সব মালিকানা কি সম্পত্তির ওই মন্দিরা দেবীরই? হ্যাঁ, স্বাভাবিকই। ভদ্রলোককে আসতে বলো, অথবা তুমি নিজেই চলে যাও। আমি একটা ইভিল প্লে দেখতে পাচ্ছি। তোমার দিক থেকে ভদ্রলোককে নজর রাখো, ওনার লাইফ কিন্তু ডেঞ্জার জোনে আছেন। আমিও একটু মিস মল্লিকের সঙ্গে কথা বলি। আরও একজনের ওপর নজর রাখবে, দুর্গাপুরের সেই মেয়েটা এবং তার ব্যাকগ্রাউন্ড। তোমার সোর্সকে কাজে লাগাও। একটা বড় কনস্পিরেশন চলছে, এটা অ্যাজিউম করতে পারি। আরও দুজনের সঙ্গে আমার দেখা করা খুব দরকার। কে কে দাদা? ম্যাডাম মন্দিরা সিনহা অ্যান্ড দ্যাট নিউ ড্রাইভার অফ চন্দ্রনাথ সিনহা। আর চলি। সুজিত বলল, একটু সাবধানে যাবেন দাদা। উত্তরে নীল কেবল হাসল। সুজিত বসু খাতায় আঁকি বুকি কাটছিল। হঠাৎও বলল, বরেন, চন্দ্রনাথকে নিয়ে ভাবতে গিয়ে আর একটা ব্যাপার কিন্তু আমার প্রায় ইগনোর করছি। কোনটা স্যার? টালা পার্কে এক সুন্দরী মহিলার মৃত্যু, যার ব্যাগে পরেশ দত্তর নাম আর মোবাইল নাম্বার পাওয়া গিয়েছিল। আমার আগেও মনে হয়েছিল, এখনও মনে হচ্ছে, দেয়ার ইজ আ লিঙ্ক বিটুইন দ্যাট লেডি অ্যান্ড চন্দ্রনাথ। বরেন বলে, আমারও স্যার সেটাই মনে হচ্ছে। একটা মেয়েকে নিয়ে রাতের অন্ধকারে মেয়েটিকে রেপ করে খুন করার মতো মানসিকতা পরেশ দত্তর নেই। এবং পরেশ দত্তর মৃত্যুটা ঘটেছে সম্ভবত এই ঘটনার আগে। কিন্তু কেন? মেয়েটাকে মারার পিছনে অন্য কোনো কারণ কি থাকতে পারে না? নিশ্চয়ই পারে। এক কাজ করো, বডি তো আনক্লেমড অবস্থায় পড়ে আছে, চলো একটা সার্ভে করে আসি। ওই দিনই ওরা চলে গেল আরজিকর। সুপারের কাছে যেতেই উনি বডি দেবার পারমিশন দিয়ে দিলেন। সাদা কাপড় মোড়া সর্বাঙ্গ। ট্যাগ দেখে মর্গ বয় কাপড়টা সরিয়ে দিল। অত্যাধিক ঠান্ডায় থাকার জন্যে বডিটা তেমন ডিস্ট্রেশন আসেনি। এক ঝাঁকড়া কালো চুল, টিকলো নাক, চোখ বোঝানো থাকলেও বেশ বড় বড় ডাগর পানা, সেটা বোঝা যায়। রংটা ঈষৎ পিত বর্ণ ধারণ করে গেছে। কিন্তু গলায় স্ট্যাঙ্গুলেশনের দাগ ছাড়াও ছুরি দিয়ে ফাঁসানোর দাগ স্পষ্ট, সেটা মুখেও ফুটে উঠেছে। আচ্ছা স্যার, বরেন জিজ্ঞাসা করে, মেয়েটা কে, কোথাকার মেয়ে? কিছু জানা যায়নি তো? না, এসব বাড়ির লোকরাই বা কি, কোনো থানায় কোনো এফআইআর নেই। একসময় সুজিত বলল, একবার চলো সিজার লিস্টটা দেখি, কী কী পাওয়া গেছে। সিজার লিস্টে পাওয়া গেল মেয়েটির পোশাক,
কালো 3/4 স্কার্ট, এক পাটি দামি লেডিস চপ্পল, একটা গোল্ডেন টাইটান রিস্ট ওয়াচ, ওয়াচ ঘড়ি। ঘড়িটা তখনও চলছে, কিন্তু কোনো ডেট বা সময় নেই। আর পাওয়া গেল এক হাতের একটা সোনার বালা, গলা একটা সোনার চেন। চেনটা হাতে নিয়ে দেখতে দেখতে পান মার্কা লকেটের পিছন দিকে একটু চাপ দিতেই সামনের ডালাটা ওপেন হয়ে গেল। একটা ছেলেটির সঙ্গে মেয়েটির ইন্টিমেট ছবি। বরেন জিজ্ঞাসা করলো, বয়ফ্রেন্ড অর হাজব্যান্ড? বলা যাচ্ছে না। একটা ব্যাগও পাওয়া গেল, তার মধ্যে মোবাইল, বন্ধ মোবাইল, কোনো টাওয়ার নেই, মানে দীর্ঘদিন চার্জ দেওয়া হয়নি। চার্জ দিলেও বোঝা যাবে না মার্ডারটা কবে হয়েছে। আরও দুটো জিনিস পাওয়া গেল, 500 টাকার নোটে প্রায় 20খানা নোট, কিছু 100 আর 10-এর নোট, কিছু খুচরো পয়সা, আর পাওয়া গেল পরেশের নাম আর মোবাইল নাম্বার। দেখা শেষ করে সুজিত জিজ্ঞাসা করলো, মৃত্যুর কারণ ফরেন্সিক কি বলছে? সুপার বললেন, কেউ একজন ওকে রেপ করে, নট গণধর্ষণ। সিমেন্ট পাওয়া গেছে। সম্ভবত লোকটি মেয়েটির চেনা ছিল, তাই গলা টিপে মেরে দেওয়া হয়, আর ডেফিনেট হবার জন্য ছুরি চালিয়ে দেওয়া হয় গলাতে। সিমেন্ট টেস্ট করা হয়েছিল? সুপার হেসে বললেন, কী লাভ, কোটি কোটি মানুষের যে কোনো একজনের হতে পারে। সুজিত বিড়বিড় করল, বাট ওয়াই? অবশ্য মোবাইল কোম্পানিতে খবর নিলেই মেয়েটির ডিটেলস পাওয়া যাবে। তারপর সুপারকে বললেন, মোবাইলটা আমরা সিজ করছি, মেয়েটির পরিচয় জানা খুবই দরকার। আর পরেশ দত্তর নাম লেখা কাগজ, মেয়েটির লকেটের মধ্যে একটা ছেলের ছবি, ওটিও আমাদের দরকার। ফর্মালিটি মেনে মোবাইল পকেটে ঢোকালো সুজিত। তারপর বলল, চলো, আপাতত এই একটা সূত্র। আই এম শিওর পরেশের নাম লেখা কাগজ পরেশের হাতের লেখা নয়। দেখা যাক, চলো, আপাতত এখন আর এখানে কিছু নেবার নেই। ওরা বেরিয়ে আসে। বাইরে এসে বলে, পরেশের মোবাইল ট্র্যাক করা কি হয়েছে? সুইচ অফ। তবে কোনো না কোনো সময়, অন্তত এক সময়ের জন্য হলেও মোবাইল যদি কথা বলে ওঠে, তাতেই আমাদের অনেক কাজ হবে। সকালে সবে চায়ের কাপে চুমুক দেবে, নীলের মোবাইল বেজে উঠল। ভিউ স্ক্রিনে নামটা দেখে ওর মুখে হাসি ফুটল। বলল, ইয়েস ম্যাডাম, বলুন। এত ভোরে আপনার ফোন পাবো আশা করিনি। আপনি কি এখন অফিসে? ম্যাডাম বললেন, আই এম ইন ডিসগাইজ। কীভাবে আমি সেটা এখন জানাচ্ছি না, একটু অসুবিধে হবে। তবে একটা ব্যাপার জেনে রাখুন, চন্দ্রনাথ সিনহা খুব একটা চুনোপুটি নয়। প্রোমোটারির আড়ালে ওর আরও কিছু ইলিগালি প্রফেশন আছে, সেটাও জানা যাবে। তবে দুটো মানুষের জীবন কিন্তু খুব পলকা সুতোয় ঝুলছে, এটা আমার অনুমান। নামটা কি জানতে পারি? না বলার কোনো কারণ নেই। প্রথমজন রাজশেখর মৈত্র, সম্পদশালী, ইদানিং ফার্মাসিউটিক্যাল। ওকে থামিয়ে নীল বলে, আমি জানি, এও জানি আপনি আর কার নাম বলবেন। থ্যাংক ইউ। আপনার তো একজন সাগরেদ আছেন। ছেলে কেমন, মানে কাজের ছেলে? ইয়েস ম্যাডাম। হিন্দুস্তান পার্কের রাজশেখর মৈত্রের প্রতিদিন চলাফেরার ওপর নজর রাখতে হবে। ওসি সুজিত বসুর সোর্স অলরেডি এনগেজ। সিভিল ড্রেসে অনেক পুলিশম্যানই নজর রাখছেন, কিন্তু প্রফেশনাল কিলার ওর পিছনে লাগানো হয়েছে। যে কোনো মুহূর্ত দুর্ঘটনা ঘটতে পারে। ওটা আপাতত আমাদের ওপরেই ছাড়ুন। কিন্তু আপনি এবং আপনার সাগরেদজিকে নিয়ে বালিগঞ্জ প্লেসের চন্দ্রনাথের বাড়ির ওপর একটু নজর রাখবেন। দরকার হলে নিজে মহিলার সঙ্গে কথা বলবেন। চন্দ্রনাথ এবং ওর গার্লফ্রেন্ডের মতলব ভালো নয়। একটু চুপ করে নীল বলল, আর কিছু হিন্টস দেবেন? নো স্যার, বিইং আ রেসপন্সিবল ইনভেস্টিগেটর, মন্দিরা কেসটা আপনার ওপরই ছাড়ছি। আমার পক্ষে 2 জায়গায় অ্যাটেন্ড করা সম্ভব হবে না। কিছু ঘটার আগেই। ওকে ম্যাডাম, আই শ্যাল ট্রাই মাই বেস্ট। ফোনটা অফ করে দিয়ে বেশ কিছুক্ষণ নীল থম মেরে বসে রইল। লালবাজারের গোয়েন্দা বিভাগের একজন টপমোস্ট অফিসার কুন্তলা বসু মল্লিক ঠিক কী বলতে চাইলেন? চন্দ্রনাথ এবং তার গার্লফ্রেন্ডের মতিগতি ভালো নয়, এ ধারণা ওনার মাথায় কে ঢোকালো? আরও একটা কথা নীলকে ভাবাচ্ছিল, পরেশের স্ত্রীর সঙ্গেও একদিন অল্প বিস্তর কথা বলেছিল। এটুকু বুঝেছে পরেশ দত্তকে নিয়ে চন্দ্রনাথ কলকাতার বাইরে অনেক জায়গাতেই যাতায়াত করত। কোথায় যেত? প্রমোটার লোক, যেতেই পারে। স্ত্রী ছাড়া অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত। শুধু কি সেখানেই শেষ, নাকি অন্য কোনো চক্করও আছে? পরেশ কোথায় কোথায় যেত? এদের ডেরাটাই বা কোথায়? কিন্তু এর উত্তর যে দিতে পারত, তাকেই তো সরিয়ে দেওয়া হয়েছে। কুন্তলা বসু মল্লিকের কথায় এখন তার টার্গেট বালিগঞ্জ প্লেস।
সেটা তারও টার্গেট ছিল, এবং সেটা কোনো অঘটন ঘটার আগেই। নীল মুখ তুলে দেখল দীপু তার মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। এই মুহূর্তে ওর মুখে কোনো ফুটকাটা স্বভাবটাও নেই, অর্থাৎ বেশ সিরিয়াস। চল দীপু, একবার বেরোতে হবে। গম্ভীর বুঝেও জিজ্ঞেস করলো, কোথায়? চন্দ্রনাথ সিনহার ডেরায়। সেদিন তো একবার গেলে। একদিন না গেলেই কি সব মিটে যায় রে? না, তা নয়। ঠিক আছে, চলো। ছোট্ট লোহার গেটটা সর্বদাই বন্ধ থাকে। অবশ্য কোনো মালিক বা দরওয়ান কেউ নেই, বোধহয় থাকেও না। ওরা লাল সুরকি ঢালা পথ দিয়ে দাঁড়ালো মেইন গেটের সামনে। বেল টিপল। কমলা এসে দরজা খুলে দাঁড়ালো। নীলকেও চিনে রেখেছিল। বলল, বাবু তো আজও বাড়ি নেই। তোমার দিদিমণি আছেন তো? হ্যাঁ, আছেন। বলো, আমি ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে আসছি, একটু জরুরি কথা আছে। আপনারা নিচে বসেন, দিদিমণিকে ডেকে দিচ্ছি। একটু পরেই মন্দিরা ওপর থেকে নেমে এলেন। কালো কাপড়ের ওপরে সূক্ষ্ম সাদা সুতোর জমকালো দামের হাউসকোট পরে আছেন। সুন্দরী মহিলাকে আরও সুন্দর দেখাচ্ছে। নিচের তলাটা সম্ভবত বাইরের লোকজন এলে বসানো হয়। সেটিও বেশ সাজানো গোছানো। নীল আর দীপুকে দেখে হাত তুলে নমস্কার করে বললেন, দাঁড়িয়ে কেন, বসুন। কণ্ঠস্বরে কিন্তু কোনো উষ্ণ আতিথ্য নেই, কেমন যেন শৈত্বিকতার ভাব। দীপু আর নীল পিছনের সোফায় বসল। সামনের সোফায় বসলেন মন্দিরা। মন্দিরাই জিজ্ঞেস করলেন, চন্দ্রনাথ কি থানায় গিয়েছিল? ঘাড় নেড়ে নীল বলল, হ্যাঁ, গিয়েছিল। তাহলে আর আমার কাছে কেন? যদিও আমি সেদিন কিছু বলবো বলেছিলাম। কোনো উপক্রমণিকা নাই গিয়ে নীল সরাসরি প্রশ্ন করে, আপনি না ডাকলেও আমাকে আসতে হতো। এনিওয়ে, পরেশ দত্তকে তো আপনি আগে চিনতেন না? না, ওর কারবারের কাউকেই আমি চিনি না। হয়তো ও চেনাবার প্রয়োজন মনে করেনি। এটা কেন? প্রশ্নের উত্তরে সরাসরি না দিয়ে মন্দিরা জিজ্ঞেস করলেন, নিশ্চয়ই চা খাবেন? সামান্য হেসে নীল বলে, হ্যাঁ, চা খেতে আপত্তি নেই। মন্দিরা কমলাকে ডেকে চায়ের কথা বলে দেন। মিসেস সিনহা। হ্যাঁ, বলুন। আমার প্রশ্নের উত্তরটা কিন্তু পাইনি। ম্যাডাম, আপনি হয়তো জানেন না আপনার স্বামীর ওপর পুলিশের জোরালো নজর রয়েছে। নির্বিকার উত্তর, জানি। ওনার কাজকর্ম সঠিক সোজা পথের নয় এমন ধারণা কি আপনার আছে? এটাও জানি। বোধহয় সবটা জানেন না। প্রমোটারি ব্যবসা ছাড়াও বেআইনি অস্ত্র আনা এবং সেগুলো বেআইনি লোকের হাতে পৌঁছে দেয়া, এটা ওনার ব্যবসার আর একটা দিক। আরও আছে, নিজের বিবাহিতা স্ত্রী ছাড়া অন্য মহিলাদের সঙ্গেও ওনার যোগাযোগ আছে, এবং সেই সব মহিলাদের প্রয়োজনে অবৈধ কর্মের জন্য ব্যবহার করা। কথা কেড়ে নিয়ে মন্দিরা বলেন, অর্থাৎ যত রকম কুকর্ম আছে সবেতেই উনি সিদ্ধহস্ত, এই তো? এই নিয়ে আপনি কোনো অভিযোগ করেননি? সামান্য সময়ের জন্য মন্দিরা মাথা নিচু করে বসে বলেন, ইতিমধ্যে চার স্ন্যাক্সও এসে গিয়েছিল। স্ন্যাক্স ছেড়ে চায়ের কাপটা তুলে নিয়ে নীল বলে, ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডিএসপির নির্দেশে আপনার কাছে আসা। আপনাকে কয়েকটা ব্যাপারে জানানো দরকার। আপনি যা বলতে চান, মন্দিরা বলেন। এবার আমি সেটা বলছি। চন্দ্রনাথকে আমি আমার বাবার অমতে বিয়ে করেছিলাম প্রায় 12 বছর আগে। সে মানুষটার সঙ্গে আজকের মানুষটার কোনো মিল নেই। কদিন আগেই আমার বাবার সঙ্গে এই নিয়ে আমার আলোচনা হয়। আমার বাবার ধারণা চন্দ্রনাথ নিজের উদ্দেশ্য সিদ্ধের জন্য অনেক নিচে নামতে পারে। আমার বাবার ধারণায় ওর এখন বিশেষ লক্ষ্য বাবার এবং আমার সম্পত্তি গ্রাস করা। তার জন্যে আমাদের খুন করতে ওর কোনো বিবেকে বাঁধবে না। এটাই তো আপনার বলার বিষয়। চায়ের কাপ নামিয়ে রাখতে রাখতে নীল বলল, এক্স্যাক্টলি সো। আপনার বাবার ব্যাপারে ডিএসপি নিজে দায়িত্ব নিয়েছেন। অলরেডি নজরদারির ব্যবস্থাও হয়ে গেছে। কিন্তু আপনার ব্যাপারে সম্পূর্ণ দায়িত্বটা আমার ওপরে। আমায় কি করতে বলেন? নীল বলল, একটা ব্যাপার আপনি নিশ্চয়ই বোঝেন, বিপদটা এলে আপনার ঘরের লোকের কাছ থেকেই আসবে। জানি। এই ব্যাপারে আমাদের কিছু ভাবনার চিন্তার আছে। ঠিক সময়ে ঠিক কী কাজটা করতে হবে তা আমি আপনাকে জানিয়ে দেবো। আপনার নিজের সেফটির জন্য কোনো অগ্নেয়াস্ত্র আছে কি? হ্যাঁ, একটা লাইসেন্স পিস্তল আমার সর্বদাই কাছে থাকে। ওটিকে সাবধানে রাখবেন। বাকিটা আমার ওপর ছেড়ে দিন।
আজ আমার আসার উদ্দেশ্য আপনাকে সাবধানে থাকতে বলা। যে কোনো নির্মম পরিস্থিতির জন্য নিজের মনটাকে শক্ত করুন। এছাড়া আজ আর কিছু বলার নেই। আমরা যে এসেছিলাম আপনার স্বামী এটা কোনোভাবেই যেন জানতে বা বুঝতে না পারেন। আপনার এই মেয়েটি কেমন? মন্দিরা সামান্য চিন্তা করে বলেন, আমি বুঝতে পারছি না কাকে বিশ্বাস করব আর কাকে করব না। ভেঙে পড়বেন না, আমরা আপনার পাশে আছি। দুমদাম বাড়ির বাইরে বেরোবার বোধহয় ভালো হবে না। মন্দিরা বলেন, মনে রাখবো আপনাদের কথা। আসলে আপনি যা যা বলছেন আপনাকে ডেকে এইগুলোই জানাবো ভেবেছিলাম। ঠিক আছে, সাবধানে থাকবেন। নীল আর দীপু উঠে পড়ে। ওসি সুজিত বসু বসেছিল না। কন্ট্রোল রুমকে ইনস্ট্রাকশন দেওয়াই ছিল পরেশ দত্তর হারানো মোবাইল ট্র্যাক চেজ করার, এবং শেষ পর্যন্ত মাত্র একবারই মিনিট 5 মতো সুইচ অন করা হয়েছিল। মাত্র একবারই। তারপরই ফের সুইচ অফ। কিন্তু ওই একবার অন করার জন্য অবস্থান লোকেট করতে পুলিশের কোনো দেরি হয়নি। এখন কম্পিউটার যেমন কথা বলে, মোবাইলও প্লেস লোকেট করার ক্ষেত্রে বেশ পারঙ্গম হয়ে উঠেছে। মেটিয়ারবুজ অঞ্চলের টাওয়ার লোকেশন সিগন্যাল পাওয়া যাচ্ছিল। সুজিত সঙ্গে নিয়েছিল বরেন আর জনাতিনেক কনস্টেবলকে। বরেনের হাতে ছিল মোবাইল ইন্ডিকেটর। ওরা গিয়ে নামলো একটা ঘিঞ্জি বস্তি অঞ্চলে। গাড়ি থেকে সুজিত বলল, মোবাইলটা এই অঞ্চলেই আছে, কিন্তু কার কাছে, কী নাম তার এক্স্যাক্টলি, কোন ঘর থেকে সিগন্যাল ফোন করছে সেটা বোঝা মুশকিল। বরেন বলল, স্যার আমরা ঠিক জায়গাতেই দাঁড়িয়ে আছি। আমার মনে হয় বলতে বলতেই কেউ মোবাইলের সুইচ অন করে দেয়। সঙ্গে সঙ্গে বরেন পরেশ দত্তর নাম্বারে রিং করে, এবং প্রায় আশ্চর্যের ব্যাপার ওরা লক্ষ্য করলো বস্তির একটা দাওয়ায় বসে একটা 12-13 বছরের ছেলের হাতে মোবাইলটা বেজে উঠছে। সুজিত আর বরেন আস্তে আস্তে ছেলেটির পাশে গিয়ে দাঁড়ালো। দুজন অচেনা মানুষকে পাশে এসে দাঁড়াতেই ছেলেটা একটু হকচকিয়ে ফোনটা পকেটে পুরে ফেললো। সুজিত আর বরেন দুজনেই তখন প্লেন ড্রেসে। সুজিত আর সময় নষ্ট না করে ছেলেটার পকেট থেকে মোবাইলটা টেনে বার করে। অতি সাধারণ মোবাইল। ছেলেটি হাই হাই করে ওঠে, এ কি, আপনারা আমার মোবাইল নিচ্ছেন কেন? কে আপনারা? বরেন জিজ্ঞাসা করে, মোবাইলটা তুমি কিনেছো বুঝি? ছেলেটি বলল, না, এটা আমার দাদার মোবাইল। তোমার দাদার মোবাইল নিয়ে তুমি কি করছো? কি করে চালাতে হয় তাই শিখছিলুম। তোমার দাদা জানলে তোমায় বকবে না? দাদা তো এখন বাড়িতেই নেই, সেজন্যই তো কুলুঙ্গি থেকে বার করে টিপে টিপে দেখছিলুম। তা ভাই, তোমার দাদার নামটি কি? ওয়াসিম। তা দাদাকে আপনারা খুঁজছেন কেন? কি দরকার? এবার সুজিত বলে, আমি শুনেছি চোরাই মোবাইল সস্তায় পাওয়া যায়। ওয়াসিমের কাছে এরকম অনেক সেট আছে। আমি একটা মোবাইল কিনবো বলে এসেছি। ঠিক আছে, দাদা এলে দাদার সঙ্গে কথা বলবেন। তবে দাদার কাছে আর কোনো মোবাইল নেই। তুমি ঠিক জানো? হ্যাঁ জানি, তবে ভাবি যে আরও ভালো বলতে পারবে। ঠিক আছে, তুমি এক কাজ করো। তোমার নামটা কি জানো? জাহাঙ্গীর মোল্লা। তা জাহাঙ্গীর ভাই, তোমার ভাবিজিকে একটু ডেকে দেবে? ওরই সঙ্গে না হয় কথাটা বলে যাই। কি মনে করে জাহাঙ্গীর উঠে পড়ে। যেতে গিয়েও দাঁড়িয়ে পড়ে। বলে, ভাবির সঙ্গে যা বলার বলবেন। এখন মোবাইলটা আমায় ফেরত দিন তো। দাদা জানতে পারলে আমার মাথা ভেঙে দেবে। দেবো দেবো, আগে তোমার ভাবিজিকে তো ডাকো, আমরা পালাচ্ছি না। জাহাঙ্গীর ভিতরে যাবার মিনিট দুয়েকের মধ্যেই বছর 25-26 একটি মেয়ে বেরিয়ে আসে। পিছনে জাহাঙ্গীর। মেয়েটির আপাদমস্তক দেখে নিয়ে সুজিত বলে, আপনার স্বামী মানে ওয়াসিম এখন কোথায়? মেয়েটিকে দেখে যতটা নিরীহ টাইপ মনে হয়েছিল আদপেই তেমন নয়। কথাবার্তা বেশ কর্কশ টাইপ। কে আপনারা? আগে তাই বলুন তো। এই ভাগাড়ের আগে কখনো তো দেখিনি। আমার স্বামীকে আপনাদের কি দরকার? সুজিতকে এবার একটু কড়া হতেই হলো। আমাদের পরিচয় জেনে আপনার কোনো লাভ নেই। যে প্রশ্নটা করছি আগে সেটার উত্তর দিন। ওয়াসিম কোথায়? তাকে খুব দরকার। মুখে বিরক্তি এনে মেয়েটি বলল, জানি না। ওয়াসিম কি করে? তা তো জানি না। বাহ, আপনি তার ওয়াইফ, আপনি তার সম্বন্ধে কিছুই জানেন না? খেকিয়ে ওঠে মেয়েটি বলে, বললাম তো জানি না। সকালে উঠে খেয়ে দিয়ে বেরিয়ে যায়, ফিরে রাত এক পেট চুল্লু টেনে। তাও কোনো কোনো দিন আবার ফিরেও না। এর চেয়ে বেশি আর কিচ্ছু জানি না। কি করে সেটাও কি জানেন না? মেয়েটি হঠাৎ চুপ করে যায়। সুজিত তাগিদ দেয়, বলুন কি করে? তা জানি না। বেশি জিজ্ঞেস করলে চড় চাপড় খেতে হয়। তাই ওর সম্বন্ধে কোনো কথা
বা খোঁজ খবর রাখি না। কি করে সেটাও জানেন না? মেয়েটি আবারও চুপ। আরে বলুন কি করে? সামান্য সময় নিয়ে মেয়েটি বলে, আগে টিন পেটানোর কাজ করতো, বালতি ড্রাম এইসব তৈরি করার কাজ করতো, এখন অন্য কোনো ধান্দাবাজি করে। ধান্দাটা কিসের? আচ্ছা, আপনারা আমার এত সব জিজ্ঞাসা করছেন কেন? মরলটা কি করেছে সেটাই বলবেন তো? সুজিত ধীরে ধীরে নিজেকে খুলছিল। সেটা ওয়াসিমের সঙ্গে দেখা হলেই বলবো। আচ্ছা, এই মোবাইলটা কি ওয়াসিম কিনেছিল? জানি না, আমি ওসব যন্ত্রে হাত লাগাই না। মেয়েটি পাল্টা প্রশ্ন করে, ওটা কি কোনো চোরাই মাল? সেটা পরে বুঝবেন। ওর ঠেকনাটা কোথায়? মানে কোনো ডেরায় গেলে ওকে পাওয়া যাবে? বলেই পকেট থেকে ওর আইডি কার্ডটা মেয়েটির সামনে তুলে ধরে। মেয়েটি মাথা নিচু করে। সুজিত বলে, এবার বুঝতে পারছো আমরা কারা, কোত্থেকে আসছি? সেই কঠিন মুখের মেয়েটার মুখের ভাব নিমেষে পাল্টে যায়। এখন মুখ তার কাঁদো কাঁদো, প্রায় নিজের মনেই বিড়বিড় করে বলে, জানতুম এই দিনটা একদিন ঠিক আসবেই। মাথার উপর দুটো মেয়ে, একটা ভাই, শাশুড়ি, চালাতে পারে না তাই বিপদ নিয়েছে। এসব কথা শুনে সুজিতের কোনো লাভ নেই। তার দরকার ওয়াসিমকে। সেটাকে তুললে পরেশ দত্ত কেন, আরও অনেক খবর আসবে। আর ডেরাটা কোথায় বলে না তো? নিশ্চয়ই পাড়াতেই। ওটাই তো বলা মুশকিল বাবু। কখনো খিদিরপুর, কখনো ওয়াটগঞ্জ, কখনো রাজাবাজার, কোনো ঠিক নেই। আর কিছু না বলে সুজিত বলল, ওয়াসিম ফিরলে বাড়িতে থাকতে বলো, নইলে কোথাও পালিয়েও বাঁচতে পারবে না। জাহাঙ্গীর হঠাৎ বলল, কিন্তু মোবাইলটা? মোবাইলটা তোদের নয়, এটা ছিনতাই মাল। যার জিনিস তাকে ফেরত দিতে হবে না। তবে মেয়েটিকে জিজ্ঞেস করে, তোমার নামটা যেন কি? আগে হাসিনা বিবি। ওয়েল হাসিনা বিবি, ওয়াসিমকে কোথাও পালাতে বারণ করো, তাহলে নিজের বিপদ নিজেই বাড়াবে। আমার লোকজন এই বস্তুটা ঘিরে রেখেছে। সন্ধ্যে 7:30 নাগাদ টালা থানায় ফোন বাজলো। হ্যালো বলতেই ওপাশ থেকে বলল, আমি করিম সোর্স বলছি। হ্যাঁ করিম, বলো। ওয়াসিম মাত্র ঘরে ফিরেছে। আপনাদের খবর শুনলেও কিন্তু গা ঢাকা দিতে পারে। তুমি ওকে চিনে রেখেছ? ওকে আবার নতুন করে কি চিনব? ঠিক আছে, চোখে চোখে রাখো। 4জন কনস্টেবল কাছাকাছি আছে, ওদেরকে অ্যালার্ট করে দিও। পালাবার চেষ্টা করলে একেবারে তুলে নিয়ে আসতে বলবে। ঠিক আছে স্যার। একদিন এসে তোমার টাকাটাও নিয়ে যাও। ঠিক আছে স্যার। দুর্গাপুরের নির্জন ফ্ল্যাট। চন্দ্রনাথ আর তনুজা টিপয়কে মাঝে রেখে মুখোমুখি বসে আছে। টিপয়ের ওপরে মদের সরঞ্জাম। গ্লাসে চুমুক দিতে দিতে তনুজা বলল, তুমি কিন্তু খুব ভুল করছো। সাইফুদ্দিনের সঙ্গে ডানকুনির ছবি নিয়ে বিবাদটা মিটিয়ে ফেলো। ভুরু কুচকে চন্দ্রনাথ বলল, তুমি আমায় কি ভাবো হাতে চুরি পরে ঘুরে বেড়াই? সালা 2 দিন কাম মস্তান। নেহাত শালা রুলিং পার্টির চামচিকে করে, তাই ওর সঙ্গে হাত মেলাতে হয়। তনুজা শ্লেষ মেশানো একটা হাসি ছড়িয়ে বলে, তাই নাকি? কথাটা বুঝে সুঝে বলছো তো? এতে আবার বোঝাবুঝির কি আছে? ওই সৈফুদ্দিন মস্তানটা না থাকলে চোরাই ওয়েপন্সগুলো বর্ডার পার করিয়ে খেয়ে নিয়ে আসতো। তার জন্যে সে যা টাকা পায় সেটা কি খেয়াল রেখেছ? যে টাকা ওকে দেয়া হয় তুড়ি দিলে ওরকম অনেক সৈফুদ্দিন জুটে যাবে। আসল কথা সেটা নয়। ভিখিরির বাচ্চার হাতে যখন অনেক টাকা এসে যায় তখন ভেবে বসে আমি কি হনু। ভেবে নিয়েছে এমএলএ সুধীর নাগ হাতের মুঠোয় আছে, তাই চন্দ্রনাথকে টেক্কা দেবার চেষ্টা করে। ওর ডান হাতটা যে একদিনে খসিয়ে দিতে পারি সে আন্দাজ ওর নেই। তনুজা মনে মনে হাসে, মনে মনেই বলে, চন্দ্রনাথ, তোমাকেও আর আমার সহ্য হয় না। অনেক দিন ধরে চোখের সামনে খুঁড়োর কল ঝুলিয়ে রেখে আমাকে দিয়ে অনেক কাজ হাসিল করিয়েছ। আমি না থাকলে কবেই তুমি অস্ত্র আইনে ধরা পড়ে যেতে। সুধীর নাককে দিয়ে সব কিছু ধামা চাপা দিয়ে রেখেছি। গ্লাসে সিপ করতে করতে একই সময় চন্দ্রনাথও নিজের মনে মনে কথা বলতে শুরু করেন। তনুজা এখন আমায় ল্যাজে খেলাচ্ছে। সুধীর নাগের সঙ্গে গাঁটছড়া বাঁধার ধান্দা। কারণ তোমার সারা গায়ে অনেক পাঁক লেগে আছে। তুমিও চেষ্টা করছো সৈফুদ্দিনকে দিয়ে আমাকে কুপিয়ে দিতে। তোমার আসল রাগটা আমি জানি তনুজা,
কেন আমি এখনো রাজশেখর মৈত্রকে উড়িয়ে দিচ্ছি না? কেন আমি এখনো মন্দিরা কাঁটাকে সরাচ্ছি না? তোমার উদ্দেশ্য বুঝতে আমার বাকি নেই তনুজা। তোমার উদ্দেশ্য আমার বোঝা হয়ে গেছে। দুজনে সরে গেলে ওদের সব সম্পত্তির মালিক হব আমি, আর তুমি মালকিন হয়ে আমায় নাচাবে। তারপর একদিন আমাকেই, ভেবো না তোমার মতো মেয়ের পরমায়ু খুব বেশি নেই আর। চন্দ্রনাথ সিনহা সম্বন্ধে তোমার আন্ডার এস্টিমেটটাই তোমার ইতি টানবে। কি হলো, এরই মধ্যে নেশা ধরে গেল নাকি চন্দ্র? সিগারেট ধরায় চন্দ্রনাথ 2 মিনিট আগের ভাবনা থেকে সরে এসে বলেন, না ডার্লিং, নেশা নয়, অন্য কথা ভাবছিলাম। বলবে না? তোমাকে না বললে আর কাকে বলবো বলো? তাহলে বলো কি ভাবছো। আমার এখন অনেক টাকার দরকার। আচ্ছা, আমাদের লুকোনো গোডাউনে আর কোনো পেটি পড়ে নেই তো? সেগুলো এতক্ষণে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে গেছে। টাকা এসে গেছে? বেশিরভাগটাই এসে গেছে। কিন্তু এসব তো ধার বাকির ব্যাপার নয়, হাতে হাতে বিজনেস। কারো কাছে পড়ে থাকা মানে বুঝতে পারছো? তনুজা বলে, এই জন্যেই তোমাকে বারবার বলছি সৈফুদ্দিনের সঙ্গে একটা সমঝোতায় চলে এসো। বাকি টাকা ওই আদায় করে নেবে। তাছাড়া তোমার তো এখন টাকার ক্রাইসিস চলছে। চন্দ্রনাথ বলে, কারণ তো একটাই, বনগাঁ, বারাসাত আর নেপাল বর্ডারে 4 পেটি মাল এসে গেছে। এরপর আছে ডানকুনির জমি দখল। ফুকফুক করে সিগারেট টানতে টানতে তনুজা বলে, টাকার খনি সামনে পড়ে রয়েছে, সেদিকটা ছেড়ে দিয়ে তুমি হা পিত্তেশ করে ঘুরে বেড়াচ্ছ। তুমি বাবার মেয়ের কথা বলছো তো? আর এই মুহূর্তে তোমার সামনে সোনার খনিটা কোথায়? আবার কিছুক্ষণ চুপ করে থাকার পর তনুজা বলল, পরেশ দত্ত লোকটাকে না মারলেই পারতে। হ্যাঁ, লোকটার সাতচরে রাত ছিল না, গত সুসূচনা নাস্তি। এদিন আমি একটা ভালো ছেলে পেয়েছি, খুব চালাক চতুর, টাকার খাঁই আছে, যেটা পরেশের ছিল না। এটাকে একটু টোপ দিলেই খেয়ে নেবে। তারও পর শিখ ছেলে, রক্ত গরম। দেখি লাইনে আনতে পারি কি না। তনুজা ভবি ভোলার মেয়ে নয়, আসল জিনিসটা কিন্তু এড়িয়ে যাচ্ছ। আচ্ছা, তুমি কি এখনো মন্দিরাকে ভালোবাসো? সোজা জবাব দেবে কিন্তু। না বোধ হয়। তাহলে এত দেরি কেন? এই যে দুম করে ওই প্রস্টিটিউট মেয়েটাকে সরিয়ে দিলে, কি না পরেশ দত্ত লোকটা খারাপ প্রমাণ করার জন্যে, কী লাভ হলো? অথচ ওই মেয়েটা থাকলে সাইফুদ্দিনের কাছে 2 দিন ভেট পাঠালে বাপ বাপ বলে তোমার কার্য উদ্ধার হয়ে যেত। সাইফুদ্দিন তোমার মগজে গেড়ে বসেছে। আমার সব প্ল্যান ভাজা হয়ে গেছে। কয়েকটা দিন অপেক্ষা করো, ওয়াসিমকে দিয়েই আমি ওকে লোপাট করে দেবো। নেশাগ্রস্ত চোখে চন্দ্রনাথকে দেখতে দেখতে বলে, ওয়াসিম মানে? হ্যাঁ, প্রফেশনাল কিলার, যাকে বলো তোমরা সুপারি কিলার। কিছু না, 1 লাখ, 2টো মালই হাফিস হয়ে যাবে। না, আজ আমি বাড়ি ফিরতে হবে, গুরনাম ওয়েট করছে। চন্দ্রনাথ উঠে পড়ে, গিয়ে বসে নিজের গাড়িতে। গুরনাম তখন সিটে বসে ঢুলছিল। কিরে, ঘুমোচ্ছিস? গুরনামের তন্দ্রা ছুট। এইবার কোথায় যাবেন স্যার? ঘর, আমার নিজের ঘরে। তাড়াতাড়ি চলো, মালটা আজ একটু বেশি চড়ে গেছে। স্যার, এদিককার কাজ মিটলেও? নেশাগ্রস্ত মাথাটা ঠেলে সোজা করে চন্দ্রনাথ বলে, কোন কাজ? হই আপনার ডানকুনির। তুই কি করে জানলি? সেদিন গাড়িতে বসে বাতচিত করছিলেন। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয়, সেটা জানিস কি? अच्छी समझा नहीं। বেশি বুঝতে হবে না, নে চালা। কিছুটা যাবার পর হঠাৎ চন্দ্রনাথ বলে, তোকে যদি একটা অন্য ধরনের কাজ দিয়ে পারবি? হুকুম कीजिए না, তো কাম কিয়া। একটা জায়গা বলে দেবো, গাড়ি নিয়ে সেখানে যাবি। দিকিতে কিছু মাল তারা তুলে দেবে, সোজা নিয়ে গিয়ে দুর্গাপুর। না, দুর্গাপুর না, আমি তোকে জায়গা বলে দেবো, সেখানে পৌঁছে দিবি। পারবি? এর জন্য এক্সট্রা টাকাও পাবি। গুরনাম হাসতে হাসতে বলে, ये तो नालायक का काम है, आप फिक्र मत कीजिए। ওদিকে চন্দ্রনাথ বেরিয়ে যাবার পর তনুজাকে ফোন করলো সাইফুদ্দিন। কি কথা হলো সেটা ওরা দুজনেই জানল।
শেষ পর্যন্ত ওয়াসিম ইঁদুর কলে ধরা পড়েই গেল। সোজা কাশীপুর থানা, সঙ্গে আরও দুজন, পিংলে আর মনা। 3 দিন পিসিতে থাকার পর তিনজনেরই খুব কাহিল অবস্থা। এদের মধ্যে ওয়াসিমই পালের গোদা। সুজিত ওকে আলাদা করে ইন্টারোগেট করলো। যে মোবাইলটা তোর ভাই টেপাটেপি করছিল, মোবাইলটা কার? আমি তো বললাম, খোদা কসম আমি জানি না, চোরাই মাল দেখলুম তো কিনে নিলুম। বাজে বকিস না, লোকটাকে। উসালা মোবাইল পিকার আছে। 3 দিনের লাদাম ভুলে গেছিস? আর যদি খাবার ইচ্ছে না থাকে, যা জিজ্ঞাসা করছিস সেটাই বল, নইলে কানের মধ্যে নল ঠেসে একটাই দানা ভরবো। তোর বউও তোকে চিনতে পারবে না। পরেশ দত্তকে মারলি কেন? কোন পরেশ দত্ত? কনস্টেবল ভগতরাম ব্যাটন হাতে দাঁড়িয়েছিল পিছনে। 3 দিনের পুলিশ কাস্টাডিতে থাকার পর ওয়াসিমের সর্বাঙ্গ টাটিয়ে আছে। ভগতরামকে চোখে ইশারা করতেই সপাটে আরও একটি পড়ল টাটানো পিঠের ওপরে। কোকিয়ে উঠে ওয়াসিম বলল, অবিশ্বাস করুন স্যার, কোনো পরেশ দত্ত আমি নাহি পেহচানতা। লেকিন লেকিন वो काम हम ही करीनी। আমি मानছি अब रुपया के लिए हम लोग आदमी खत्म करने पड़ता, लेकिन कोई दूसरा आदमी। আবার সপাটে ব্যাটন। ভর্কিবাজি অন্য জায়গায়, বল কত পেয়েছিলে? ওয়াসিম সামান্য সময়ের জন্য চুপ করে থাকে। বলে, সাব हम लोग बहुत गरीब आदमी আছে, कोई काम काज तो मिलता ही नहीं, इसीलिए। কথা কেড়ে সুজিত বলে, ইসিলিয়ে একটা শান্ত নিরীহ মানুষকে সাবড়ে দিলি বল? তোর ঘরেও তো বউ মেয়ে আছে রে। ও লোকটারও ছিল, একবারও মনে হলো না? তো क्या करूं बाबू, 1 लाख से रफा हुआ, कौन देगा इतना सारा रुपया? लेकिन साहब रुपया এখানে हमार हाथे আসেনি, कहा जाने वो रुपया कब मिलेगा। লোকটাকে? कौन साहब? যে তোকে সুপারি দেবে বলেছিল। उनको तो हम ही চিনি না সাব। চিনিস না? খোদা কসম বলছি। আরও কি ডান্ডা খাবার ইচ্ছে আছে? পকেট থেকে একটা ছবি বার করে সুজিত বলে, এই লোকটাই তো। ওয়াসিম মাথা নিচু করে থাকে। এই কদিন ধরে এই লোকটার সঙ্গে কাজকর্ম করছিলি? পেহলি বার সাব। চোয়াল শক্ত হলো সুজিতের। মুখে শুধু ডাকলো, ভগতরাম। বলছি সাব, বলছে তো 7 বরস হবে। এর আগে কটা সাবার করেছিস? 2 সাহাব। একটা বনগাঁয়ে আর একটা টালা পার্কে, তাই তো? মাথা নেড়ে বলে, জি। लेकिन अपने हाथों से ख़त्म नहीं किया साहब। तार माने? गोली मैंने नहीं चलाया, वो काम किए छे मोना, और लड़की का बलात्कार किया पिंगले। वो साला बहुत हंगर आए। और मेয়েটাকে মারলো কে? পিংলে, उसके पास डैगर था। সুজিত কিছু বলার আগেই ওয়াসিম বলল, साहब पैसा का लालच में हम लोग बहुत बुरा काम करे, सिर्फ पेट के लिए। लेकिन जो साहब लोग हमारे दिए ये सब काम कराए, वो साले लोग और बुरा आदमी आछे। अगर हम लोग जो ये काम ना करे, देखबेन दूसरा कोई किलर हम लोगों को खत्म करिए देबे। वो लोग सब बड़ा आदमी आछे ना साहब, वो लोग सब बड़ा आदमी आछे। वो लोग सामने नहीं आता साहब। हम लोगों का ट्रेजेडी क्या है पता है? अगर उनका काम होने के बाद कोई दूसरा किलर देखे ना, वो लोग हम लोगों को सवार कर देगा। इसका कोई चारा नहीं है साहब, ऐसा ही चलता रहेगा। चूहा का माफिक मरता है हम जैसा बुर्बक लोग। সব শুনে সুজিত কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। ওয়াসিমের দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে শুরু করলো। ওয়াসিম তখন মাথা হেঁট করে দাঁড়িয়ে আছে। সুজিত মনে মনে ভাবল, ওয়াসিমের কথাগুলো প্রত্যেকটাই সত্যি, কিন্তু যতক্ষণ না সে আসল লোককে প্রমাণ সমেত হাতের মুঠোয় পাচ্ছে, তারও তো কিছু করার নেই। হোল সিস্টেমটাই পচে গলে গেছে। কিছুক্ষণ নিজের মনেই পায়চারি করলো সুজিত। একসময় পায়চারি থামিয়ে ওয়াসিমের সামনে দাঁড়িয়ে বলল, তোমার কথাগুলোকে আমি উড়িয়ে দিচ্ছি না, কিন্তু আমরা যাই যে লোকটাকে তোমাদের দিয়ে সব কাজ করাই, সেই লোকটাকে আমরা হাতের মুঠোয় পেতে চাই। তুমি কি আমায় হেল্প করতে পারবে? ওয়াসিম মুখ তোলে, তার মুখে বিস্ময়। এর আগে এমন কথা সে শোনেনি। জিজ্ঞেস করে, সাব আপনি আমার কাছে হেল্প চাইছেন, লেকিন কেসা হেল্প? বলছি, তুমি বা তোমার সাগরেদরা জীবনে যা অপরাধ করেছো তাতে আইনের শাস্তি তোমাদের পেতেই হবে।
কিন্তু আসল লোকটাকে ধরার কাজে যদি তোমরা আমায় একটু মদত দাও, আমি চেষ্টা করব তোমাদের শাস্তি কমাবার। এখন বলো, তুমি কোনটা চাও? কহিয়ে সাব, ক্যা করনা হোগা মুঝে? একটু চুপ করে থাকার পর সুজিত বলে, তোমাকে আমরা অ্যারেস্ট করেছি, সেটা বাইরে কেউ জানে না। তোমাকে আমরা কিছুদিনের জন্য ছেড়ে দেবো। আমার জর্দুর রিডিং আরও দুটো মার্ডার অন্তত একটার জন্য লোকটা তোমাকে ডেকে পাঠাবে। কবে, কখন, কিভাবে সেটা লোকটা তোমাকে জানিয়ে দেবে। ওয়াসিম হাত তুলে বলে, बस बाबूजी बस, हम समझ लिया। आपको खबर देना पड़ेगा कब, किसको और कौन सा आदमी। सही बोला ना? करेक्ट। একটু চুপ করে থেকে ওয়াসিম বলে, कॉन्ट्रैक्ट किलर का ऐसा काम करना ठीक नहीं होता है। ये काम बहुत बेईमानी का काम, लेकिन मैं ऐसा करूँगा। हम ही तो ऐसा बुरा काम छोड़ना चाहता। मेरा घर में जोरू है, 2 लड़की है, एक भाई है और माँ भी अच्छे। आप सिर्फ आपका मोबाइल नंबर दे दीजिए। তবে পালাবার চেষ্টা করো না, লাভ হবে না। ওয়াসিম বলে, किधर भागेगा साहब, भागने का सब रास्ता तो खत्म हो गया। इधर आप मारोगे, नहीं तो वो लोग। हम ही राजी আছি সাব। ঠিক আছে, কাল সকালেই তোমাদেরকে ছেড়ে দেবো। ওরা অবশ্য আপাতত থাকবে, কারণ খুন আর রেপ চার্জ আছে ওদের ওপরে। তুমি কিন্তু রোজ একবার করে এসে সব খবর আমাকে দিয়ে যাবে। এমনভাবে আসবে যেন কেউ তোমাকে চিনতে না পারে। ঠিক আছে? আজই जो बताया सही होगा। দুর্গাপুরের বাড়িতে ঢুকতেই তনুজা বলল, চন্দ্র, তোমাকে না জানিয়ে একটা কাজ করে ফেলেছি। কি বলো তো? তোমার দ্বারা তোমার শ্বশুর আর বউকে মারা সম্ভব হচ্ছে না। একটা সেন্টিমেন্ট তো আছেই। সেন্টিমেন্ট ফু! আমার স্ত্রী আজ আমার পরম শত্রু। অনেক রিকোয়েস্ট করার সত্ত্বেও বালিগঞ্জ প্লেসের বাড়িটা আমার দুজনের নামে ও করবে না, আর সেই কারণেই ওকে মেরে আমার কোনো লাভ হবে না বলেই মারছি না। ঠোঁটে বাঁকা হাসি টেনে তনুজা বলল, লেম এক্সকিউজ দেখি কোনো লাভ নেই চন্দ্র। তোমার ধারণা থাকা উচিত, যতই স্ত্রীর নামে সম্পত্তি থাকুক, তার মৃত্যুর পর তার সম্পত্তিতে স্বামীর পুরো আনা ভাগ। যাক, তোমার ওয়াসিম যাবে মন্দির অপারেশন করতে। কিন্তু চন্দ্র বলে, রাজশেখর মৈত্র, হোয়াট অ্যাবাউট অফ হিম? তনুজা বলে, তোমার শত্রু সৈফুদ্দিন যাবে তোমার শ্বশুরের জন্যে। ওরা তো দুজন দু জায়গায় থাকে। একটা অপরিচিত কণ্ঠস্বর তোমার শ্বশুরকে ফোন করেছিল তার মেয়ের লাইফ ইন ডেঞ্জার বলে। মেয়েকে বাঁচাবার জন্য বুড়ো নিশ্চয়ই সকাল থেকে মেয়ের কাছে বসে থাকবে। তবে তুমি একবারও বিফোর অপারেশন ও বাড়িতে ঢুকবে না, আন্ডারস্ট্যান্ড? কিছু না বলে চন্দ্রনাথ চুপ করে থাকে। তনুজা বলে, খারাপ লাগছে? খারাপ? অবশ্য মনে মনে বলে, ওই ঘরে আজ আরও একটা লাশ পড়বে, সেটা তোমার, আর তোমার হাতে থাকবে একটা 9mm। পুলিশ ভাববে তুমি ওদের খুন করতে এসে অতর্কিতে খুন হয়ে গেছো। তোমাকে কিছুতেই বাঁচিয়ে রাখা যাবে না। একটু খুঁতখুত করে চন্দ্রনাথ বলে, শেষ পর্যন্ত সৈফুদ্দিন? তুমি কি আমাকে মারার প্ল্যান করছো তনুজা? তনুজা হো হো করে হেসে বলে, তোমাকে মারলে আমার কোন লাভটা ঘরে ঢুকবে? যত বোগাস চিন্তা। গুরুনাম সমানে রাস্তায় চোখ রেখে গাড়ি চালাচ্ছে। চন্দ্রনাথ পিছনের সিটে। তার মাথার থেকে এখন অন্য সব চিন্তা মরে গেছে। সে ভাবছিল আজ সন্ধ্যের দুটো অপারেশন নিয়ে। তনুজা একটা বাজে ডিসিশন নিয়েছে। একই দিনে বাবা আর মেয়ে। পুলিশ নজর তো আগে এসে পড়বে তার ওপরে। তবে সেও পকেটে একটা রিভলভার নিয়েছে। সাইফুদ্দিনের টার্গেট সিনিয়র মিত্র, ওয়াসিমের টার্গেট মন্দিরা, কিন্তু তার টার্গেট তনুজা অ্যান্ড সাইফুদ্দিন। কিন্তু এত সুযোগ কি পাওয়া যাবে? এবার তাকালো গুরনামের দিকে। সে নির্বিকারে গাড়ি চালিয়ে যাচ্ছে। মোবাইলে বেজে উঠতেই রাজশেখর মৈত্র ভিউ স্ক্রিনে দেখালেন 033 দিয়ে শুরু একটি 11 ডিজিটের নাম্বার, অপরিচিত সংখ্যা। অ্যাকসেপ্ট করে হ্যালো বলতেই ওপাশ থেকে মহিলা কণ্ঠস্বর, হ্যালো, রাজশেখর মৈত্র বলছেন? বলছি। আপনি কে? সেটা না জানলেও চলবে। হ্যাঁ, আপনি যদি আপনার একমাত্র মেয়ে মন্দিরাকে মৃত অবস্থায় দেখতে না চান, তাহলে আগামীকাল সন্ধ্যে 7টার মধ্যে আপনার মেয়ের বালিগঞ্জ প্লেসের বাড়িতে নগদ 1 কোটি টাকা একটা অ্যাটাচিতে ভরে নিয়ে আসবেন। নোটগুলো রেগুলার নাম্বারে হওয়া চাই। টাকাটা আপনার মেয়ের সামনেই আমার হাতে
তুলে দেবেন। প্রাণের মায়া থাকলে কোনোভাবেই পুলিশের শরণাপন্ন হবেন না, তাহলে কিন্তু দুজনেরই প্রাণ সংকটে। সামান্য উত্তেজিত হয়ে রাজশেখর কিছু বলতে গেলেন, কিন্তু তার আগেই ওপাশ থেকে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মোবাইলটা টেবিলে রাখতে রাখতে রাজশেখর মিনিট দুয়েক কিছু চিন্তা করলেন। ভাবলেন, কে হতে পারে এমন হুমকিদাতা? এটা তো মুক্তিপণ নয়, এটা হুমকি ফোন। সঙ্গে সঙ্গে রাজশেখর ফোন করলেন হোমিসাইড ডিপার্টমেন্টের কুন্তলা বসু মল্লিককে। ম্যাডাম, আমি রাজশেখর মৈত্র বলছি। আপনাকে এর আগেও ফোন করেছিলাম। বলুন, আপনাকে চিনতে পেরেছি। রাজশেখর ফোনের কথাগুলো রিপিট করলেন। সব শুনে কুন্তলা বললেন, মহিলা কণ্ঠস্বরটার কি চেনা মনে হলো? আগে না। ঠিক আছে, আমরা এমনই একটা কিছু আশঙ্কা করছিলাম। ওয়েল, আমরা সব দিক থেকেই রেডি আছি, কোনো চিন্তা করবেন না। আপনি একটা অ্যাটাচিতে কিছু বাজে কাগজ ভরে অবশ্যই আপনার মেয়ের কাছে চলে যাবেন, বাকিটা আমাদের উপরে ছেড়ে দিন। তবু রাজশেখর জিজ্ঞাসা করলেন, যদি সত্যি গুলি টুলি চালিয়ে দেয়? হো বলতে আপনি কার কথা ভাবছেন? কে আবার? আমার গুণধর জামাই। কারণটা তো আপনাকে আগেই জানিয়েছি। ঠিক আছে, যেটা বললাম সেটাই করুন, পরের চিন্তাটা আমাদের। কুন্তলা বসু মল্লিকের ফোন পেল নীল। হ্যাঁ ম্যাডাম, বলুন। যেটা বলেছিলাম মনে আছে তো মিস্টার ব্যানার্জি? আছে। দীপু তো প্রায় সর্বদা ওখানেই আছে। এরপর রাজশেখর বাবুর ব্যাপারটা জানিয়ে কুন্তলা বললেন, হয়তো কাল কিছু হবে না, কারণ এ ধরনের কালপিটরা এই রকমই করে। তবু আমাদের সজাগ থাকতে হবে। টালা পিএসের ওসি সুজিত বসুকে আমি ইনফর্ম করে দিয়েছি, আপনি অ্যালার্ট থাকবেন। পারলে সুজিতকে নিয়েই গোটা বাড়িটাই যেন আমাদের লোক কভার করে রাখে। প্রত্যেকেই সিভিল ড্রেসে থাকবে কিন্তু। নীল বলল, ওকে ম্যাডাম, আপনাকে আর কিছু চিন্তা করতে হবে না, আমি ঠিক সময় ঠিক জায়গায় থাকছি। থ্যাংক ইউ। প্রথম 3 দিন কিছুই ঘটল না। কুন্তলার অ্যাজামশনটা ঠিকই ছিল। 4 দিনের দিন বিকেলে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। এখনও আকাশের মুখ ভার। সন্ধে হতে খুব একটা বেশি দেরি নেই। নীল বেশ সন্তর্পণেই মন্দিরা দেবীর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। ক্যাজুয়ালি একবার বাড়ির চারিদিকে মাথা ঘুরিয়ে দেখে নিল। বেশ কিছু সন্ডামার্কা পুলিশ প্লেন ড্রেসে এদিক ওদিক ছিটকে আছে। দীপুকে দেখতে পাওয়া গেল না। কারোর সঙ্গে কোনো কথা না বলে ও শটান গিয়ে বেল টিপল। মন্দিরা নিজে এসে আজ দরজা খুললেন। আসুন, আজকেও কি প্রতীক্ষা? কিছুই বলা যায় না, কিন্তু আমাদের তো তৈরি থাকতে হবে। আপনার বাবা? হ্যাঁ, উপরেই আছেন। চলুন ভেতরে যাওয়া যাক। উপরে উঠতে উঠতে নীল জিজ্ঞাসা করল, আপনার স্বামী এখন কোথায়? বড় জটিল প্রশ্ন করলেন। জটিলই বটে। এর মধ্যে কি উনি আর এসেছিলেন? না। আপনার কাজের মেয়েটি? এটাই বড় আশ্চর্যের ব্যাপার। আজ নিয়ে 4 দিন ধরে বিকেল 4টে নাগাদও বেরিয়ে যাচ্ছে, ফিরছে 7টা 7:30 নাগাদ। কোথায় যাচ্ছে কিছু বলে? রাসবিহারীতে ওর কোন বোনের বাড়ি আছে, সেখানেই যায়। এর আগে কোনো দিন গিয়েছিল? না, আমরা তো জানতাম ওর 3 কুলে কেউ কোথাও নেই, সেই হিসেবেই আমি ওকে রেখেছিলাম। ও কি এসব ব্যাপারের সঙ্গে যুক্ত? জানি না, দেখা যাক। নীলের সঙ্গে একটা কাঁধ ঝোলা ব্যাগ ছিল, তার থেকে দুটো কালো রঙের বুলেট প্রুফ জ্যাকেট বের করলো। মন্দিরের হাতে একটা দিয়ে বলল, এটা ভেতরে পরবেন, আর তার উপরে ক্যাজুয়ালি যেমন আপনি শাড়ি পরে থাকেন পরে নেবেন। একটু হয়তো মোটা লাগতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনার বাবা কোথায়? ভেতরের ঘরেই আছেন। ঠিক আছে, আমি এখানে আসেছি, ওকে একটু ডেকে দিন। রাজশেখর এলেন। আর কদিনের অপেক্ষা করতে হবে? হাসতে হাসতে নীল ওর হাতে বুলেট প্রুফ জ্যাকেটটা তুলে দিয়ে বলল, জামার নিচে এটা পরে নিন, সাবধানের তো মান নেই। তার মানে বলছেন আজই মহাপ্রভু আসবেন? নাও আসতে পারে, আবার এলেও আশ্চর্য হব না। কিন্তু ওই যে বললাম, সাবধান হওয়াটা দরকার। ও হ্যাঁ, আপনার মেয়েকে একবার ডাকবেন। আমি এসে গেছি বলে মন্দিরা এলেন। বলুন দাদা, এবার কি করতে হবে? আপনাদের ফ্রিজটা তো বেশ বড়, আমি ওর পেছনেই থাকবো। পারবেন? ফ্রিজের পেছন দিকটা বেশ গরম হয়। উপায় নেই, থাকতেই হবে। আপনি একটা কাজ করুন, আপনি আর আপনার বাবা সোফায় মুখোমুখি বসে থাকবেন,
সুখ দুঃখের কথা বলবেন। অ্যাটাচিটা টিপয়ের ওপর রেখে দেবেন, আর ঘরের ওই হালকা নীল বাল্বটা অন করে দিন। নিচের দরজা খোলা আছে তো? হ্যাঁ। ও ঘরের দরজাটাও ভিজিয়ে রাখুন, বাইরে থেকে ঠেললেই যাতে খুলে যায়। এরপর প্রহর গোনার পালা। ঘরের নীলচে আলো, অন্ধকার মেশানো স্বপ্নীল পরিবেশ। একটা সোফায় মন্দিরা, সামনের সোফায় রাজশেখর। হঠাৎ খুট করে একটা শব্দ ওঠে। দরজার ক্লাচ খোলাই ছিল, ঠেলতেই দরজা খুলে যায়। মুখে কালো কাপড় বাঁধা একজন প্রবেশ করে। নীল তার 9mm মুঠোয় চেপে ধরে। আগন্তুক ঘরে ঢুকে এদিক ওদিক তাকায়, তারপর ধীরে ধীরে সোফার পিছন দিকে অদৃশ্য হয়ে যায়। মন্দিরা বা রাজশেখরের কোনো ভাবান্তর নেই। নীল মনে মনে ভাবে, বাপ মেয়ে দুজনেরই বেশ সাদৃশ্য আছে। নীলও প্রস্তুত থাকে। আরও 10 মিনিট কেটে যায়। নীল ঘড়ি দেখে। আবছা আলোয় বোঝা যায় 7টা বেজে 10। আবার ক্লাচ টানার শব্দ। আগের মতোই নাকের ওপর থেকে গলা পর্যন্ত কালো কাপড়ে ঢাকা, মাথায় কালো রুমাল বাঁধা। লোকটা কয়েক মুহূর্ত দাঁড়ায়, নিজের চোখে সম্ভবত সইয়ে নেয়। তারপর কয়েক পা এগিয়ে গিয়ে মন্দিরার থেকে কিছুটা তফাতে দাঁড়ায়। ধীরে ধীরে আগন্তুকের হাতে উঠে আসে একটা পিস্তল। আগন্তুককে গম্ভীর গলায় বলতে শোনা যায়, মিস্টার মৈত্র, টাকাটা এনেছেন? রাজশেখর বলেন, হ্যাঁ, ওই তো টিপয়ের ওপরে। আমার হাতে ওটা দিয়ে দিন। আপনি নিয়ে নিন না। চালাকি করার চেষ্টা করবেন না, আমার পিস্তল কিন্তু আপনার মেয়ের দিকে তাক করা আছে। রাজশেখর সবে মাত্র অ্যাটাচিটাতে হাত দেবেন, একটা শব্দ ওঠে, কড়াত। হাত বাড়ানো আগন্তুকের হাত থেকে ছিটকে পড়ে যায় পিস্তলটা। হাতটা চেপে ধরে সে পিছন ফিরে পালাতে চায়, কিন্তু ততক্ষণে ঘরের সব আলো ফটাফট জ্বলে ওঠে। দেখা যায় সদল বলে সুজিত বসু। লোকটা চারদিক থেকে পরিবেষ্টিত। ফ্রিজের আড়াল থেকে নীল ধীরে ধীরে বেরিয়ে আসে, তার হাতে তখনও আগ্নেয়াস্ত্র ধরা। ততক্ষণে সুজিত গিয়ে জখম হাত চেপে ধরা লোকটির মুখের কাপড় সরিয়ে দেয়। ওয়াসিমকে জিজ্ঞেস করে, লোকটাকে চেনো ওয়াসিম? চিনি সাব, MLA सुधीर नागर डाइना हाथ सैफुद्दीन। जिंदगी में बहुत ज्यादा खून खराबी किया है। आज आया है मैडम और उन्हीं का पिताजी को मारने के लिए। साले बहुत खतरनाक आदमी আছে। সাইফুদ্দিন তার তীব্র দৃষ্টিতে ওয়াসিমের দিকে তাকিয়ে শুধু বলে, সালা বেঈমান চুতিয়া। ওয়াসিম আরো কিছু বলতে যাচ্ছিল, সুজিত হাত তুলে তাকে থামায়। তারপর বলে, তা মিস্টার সাইফুদ্দিন, এই দুজনকে খুন করতে পাঠিয়েছে তোমায় কে? সাইফুদ্দিন কোনো উত্তর দেয় না। এসআই বরুণ বলে, থানায় না নিয়ে গেলে উত্তর দেবে না স্যার। হঠাৎ একটা মহিলা কণ্ঠস্বর ভেসে ওঠে, দেবে, এক্ষুনি দেবে। সবাই চমকে পিছনে তাকায়। সেই শিখ ড্রাইভার গুরনাম সিং, তার পিছনে গোয়েন্দা অফিসার ব্রজ রায় এবং কনস্টেবল। লেডি কনস্টেবলে ততক্ষণে সারা ঘর সরগরম। তারই মধ্যে চন্দ্রশেখর আর তনুজা হাত করা পড়া অবস্থায় মাথা হেঁট করে দাঁড়িয়ে আছে। সুজিত জিজ্ঞাসা করে, এসব কি শিখছি, এরা কোত্থেকে? গুরুনাম সিং ধীরে ধীরে তার ছদ্মবেশ খুলে ফেলে। বেরিয়ে আসে যে মুখ, সেটা নীলের অতি পরিচিত মুখ। হোমিসাইড বিভাগের মিস কুন্তলা বসু মল্লিক। মিস্টার ব্যানার্জি, এবার বোধহয় আপনি আমায় চিনতে পারছেন। নীল মিটিমিটি হেসে বলে, হ্যাঁ, আমি তো আপনাকে দাড়ি গোফ লাগানো অবস্থাতেই চিনে ফেলেছিলাম। বাট হাউ? আপনার কণ্ঠস্বরটা যতই মোটা করার চেষ্টা করুন না কেন, আমার কানে ওটার অরিজিনালিটি সেট করা আছে। একবার শুনে চট করে আমার ভুল হবে না। একটু হেসে কুন্তলা বলে, জানতাম। তারপর চন্দ্রনাথের সামনে গিয়ে বলেন, পরেশ দত্তকে খুন করে খুব ভালো কাজ করেছিলেন মিস্টার সিনহা। যে লোকটা অ্যাক্সিডেন্টের পর মানবিকতা দেখিয়ে আপনাকে হসপিটালাইজড করে, যেটা আর কেউই করতো না ফেঁসে যাবার ভয়ে, সেই লোকটার কাছে আপনার কৃতজ্ঞ থাকা উচিত ছিল। এই কেসটার মধ্যে আমি মাথা গলিয়েছিলাম কেন জানেন? পরেশ দত্তর মতো এমন ট্যাক্সি ড্রাইভার আমি আগে কোনো দিন দেখিনি। ওই একই ট্যাক্সিতে পিছনের সিটে আমি বসেছিলাম। মনে মনে আমি পরেশ দত্তকে সেদিন স্যালুট করেছিলাম। অতি সামান্য কারণে লোকটাকে আপনি মেরে দিলেন। অবশ্য আপনার কাছে ব্যাপারটা সামান্য ছিল না। আপনার একজন যে উপপত্নী বা রক্ষিতা আছে, এটা জেনে ফেললে স্ত্রীর চোখে অনেকটাই নেমে যাবেন, তার বিশ্বাসটাও হারাবেন। কারণ আপনি তো আপনার স্ত্রীকে ভালোই বাসেননি, ভালোবেসেছিলেন তার সম্পদকে।
তাই তার বিশ্বাসভঙ্গ হলে তো আপনার আশার গুড়ে ছাই পড়ে যাবে, তাই তো মিস্টার সিনহা? চন্দ্রনাথ বেমালুম নীরব। আচ্ছা, এবার বলুন তো, বাবার মেয়ের নিধনযজ্ঞের প্ল্যানটা কার ছিল? চন্দ্রনাথ এবারও নীরব। বলবেন না? তাহলে বাকিটা শুনে নিন, রহস্যভেদী নীল ব্যানার্জির মুখ থেকে, কারণ উনি আপনাদের দুজনকে বেশ ভালোভাবেই স্টাডি করেছেন। এখন আমার কাছে সব কিছুই খুলে বলেছেন। মিস্টার ব্যানার্জি, রহস্যের শেষটা আপনার মুখ থেকেই সবাই শুনুক তাহলে। নীল একবার সবার দিকে তাকিয়ে খুক খুক করে একটু কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে বলল, চন্দ্রনাথ বাবুর অতীত নিয়ে কিছু বলতে চাই না, ওটা সবাই জানে, কিন্তু যেটা একমাত্র মিস কুন্তলা ছাড়া আর কেউ জানেন না, সেটা হলো একজন প্রমোটারের আড়ালে অস্ত্র পাচারকারী। এই লোকটার মহিমায় সারা ভারতবর্ষের বুকে দুষ্কৃতদের হাতে প্রচুর পরিমাণে অস্ত্র, ভয়ানক বিধ্বংসী সব অস্ত্র চালান করা হয়েছে। আর এইখানেই ক্ল্যাশটা বাঁধে শ্রীমতী তনুজা দেবীর সঙ্গে। অস্ত্র আনা এবং পাচার করার দায়িত্বটা ছিল সাইফুদ্দিনের ওপর, আর সাইফুদ্দিন হচ্ছেন শ্রীমতী তনুজার, বলতে খারাপ লাগলেও তবু বলি, বেড পার্টনার। হ্যাঁ, এটাই ঘটনা। কি তনুজা দেবী, তাই তো? তনুজা চিৎকার করে ওঠে, সম্পূর্ণ মিথ্যে কথা, ইউ আর এ লায়ার। না, গলায় একটা অন্য ধরনের কাঠিন্য নীল বলে, এটাই সত্যি। আর এই সাইফুদ্দিনকে নিয়ে আপনার সঙ্গে চন্দ্রনাথের একটা ঠান্ডা লড়াই দীর্ঘদিন ধরেই চলছিল। উভয়ের মধ্যে একটা অলিখিত অহিনকুল সম্পর্ক ধীরে ধীরে জমাট বাঁধছিল। তার আগে মিস কুন্তলা ওয়াসিমকে কয়েকটা প্রশ্ন করতে পারি? কুন্তলা বললেন, ও শিওর, ওয়াই নট? ওয়াসিম ভাই। কি সাব? তোমাকে একজন মানুষকে খুন করার বরাত দেওয়া হয়েছিল, তাই তো? জি সাব। কাকে? রাজশেখর সাহেবকে সাব। কে দিয়েছিল? চন্দর বাবু। কিন্তু প্ল্যানটা হঠাৎ পাল্টে গেল কেন শ্রীমতী তনুজা দেবী? বলবেন নাকি আমায় বলতে হবে? অন্যদিকে মুখ ফিরিয়ে তনুজা বলে, আপনি তো সব জানতা বাবাজি, আপনিই বলুন। বেশ, তাহলে আমিই বলি। আপনার প্ল্যানের কাছে চন্দ্রনাথ বাবু তো শিশু, যতই হোক নিজের বিবাহিতা স্ত্রী। দোনামনা করেছিলেন, কিন্তু আপনার সবুর হয়েছিল না। আপনি চাইলেন একসঙ্গে দুটোকেই শেষ করে দিতে। এতে আমার লাভ? কি লাভ সেটা আপনার চেয়ে আর ভালো কে জানে বলুন। এই দুজনকে সরিয়ে দিলে আখেরে একদিন চন্দ্রবাবু হতেন মন্দিরা এবং রাজশেখরের পুরো সম্পত্তির মালিক। যদিও সন্দেহটা আপনার ওপরেই পড়তো, কিন্তু সন্দেহ হওয়া আর প্রমাণ করার মধ্যে তো অনেকগুলো দিন কেটে যেত। যেহেতু আর মন্দিরা দেবী নেই, তখন তো তনুজা দেবীর অসুবিধে ছিল না চন্দ্রনাথকে বিয়ে করার। তারপরে যে কোনো একটা ভাবে চন্দ্রনাথকেও সরিয়ে দিতেন। হয় সৈফুদ্দিনের হাতে উনি খুন হতেন, অথবা সুধীর নাগ প্রমুখদের তৎপরতায় চন্দ্রনাথকে জোড়া খুনের দায় যাবজ্জীবন খাটতে হতো। আর চন্দ্রনাথের যাবজ্জীবন মানে নেপোয়ে মারবে দই, কেননা আপনি তো তখন চন্দ্রনাথের আইনত স্ত্রী। শ্লেষ মেশানো কণ্ঠে তনুজা বলে, আমার হাতটা এখন বাঁধা, নইলে হাততালি দিয়ে বলতাম, চমৎকার চমৎকার আপনার কল্পনা শক্তি। আপনি গল্প উপন্যাস লিখুন, নাম করতে পারবেন। সামান্য হেসে নীল বলল, আপাতত গল্পটা শেষ করি, তারপর নয় লেখার চেষ্টা করব। টিপয়ের ওপরে জলের জগ ছিল। কয়েক ঢোক জল খেয়ে নীল বলল, আপনার প্ল্যান ছিল চন্দ্রনাথের গতি করার পর সাইফুদ্দিনকে নিয়ে একত্র বাসের। অবশ্য আপনি যে ধরনের মহিলা, সাইফুদ্দিনও যে কতদিন টিকত সেটাও ভাবার। সে যাক, আমাদের আর অতদূর চিন্তা করার দরকার নেই। ম্যাডাম কুন্তলা, আমি যে গল্পটা তনুজা দেবীর ভার্সন অনুযায়ী বললাম, কথাগুলো ওদের মুখ থেকেই সত্যটা বেরোবে। সেটা আপনার ক্যালি। মোটামুটি আমার কাজ শেষ, তবে চন্দ্রনাথ বাবুকে শেষ কটা কথা বলে যাই। এমন সুন্দর এক মহিলাকে স্ত্রী হিসাবে পেয়েও তাকে ধরে রাখতে পারলেন না। কথায় বলে, অতি লোভে তাঁতি নষ্ট। লোভে পাপ, পাপে মৃত্যু। যা একদিন সবই আপনার হতো, আজ হতাশ্বাস ছাড়া আর কিছুই রইল না আপনার হাতে। ভারত রক্ষা আর অস্ত্র পাচার আইনে জানি না আদালতে কি বলবে। আসলে কি জানেন, একটি খুন যা আপনাকে পথে বসিয়ে দিল, তার নাম পরেশ দত্ত। ম্যাডাম কুন্তলা। বলুন দাদা। আপনার দাদা হয়ে গেলাম? শুধু বয়সী নয়,
একজন বুদ্ধিমান মানুষকে দাদা বলতে পারলে মনে আনন্দই হয়। থ্যাংক ইউ দিদি। সবাই হেসে ওঠে। একে একে সবাইকে নিয়ে বেরিয়ে যান কুন্তলা, রজত আর প্রমুখেরা। সুজিত যাচ্ছিল। নীল জিজ্ঞাসা করলো, ওয়াসিমের কি হবে? প্র্যাকটিক্যালি ও নিজের হাতে কোনো খুন করেনি, কিন্তু খুনের বরাত নিত। নিশ্চয়ই অপরাধী, তবে রাজসাক্ষী হওয়ার জন্য দেখি কতটা কি করা যায় ওর জন্যে। হ্যাঁ, ওর জন্য একটু ভেবো। এরা তো একটা সিস্টেমের বলি, দেখো কি করা যায়। কিন্তু আমার সাগরেদ্দি কোথায় গেল? দীপু? আছি নীলদা, ফ্রিজের পিছনে। এই আধো অন্ধকারে তুমি এক টিপে সৈফুদ্দিনের হাত ফুটো করলে কিভাবে সেটাই চিন্তা করছিলাম। তা এবার বাড়ি যাবে তো? হ্যাঁ, তবে তুই কি ভাবলি এবার পোলাও মাংস আসবে, দেড়ে মুষে সেটে বাড়ি যাবি? সেটি হচ্ছে না, চল। কোথায় যাবেন মিস্টার ব্যানার্জি? পিছন ফিরে নীল তাকিয়ে দেখে স্বয়ং রাজশেখর, পিছনে মন্দিরা, যদিও সে এখন বিমর্ষ, আর তার পিছনে কমলা, যে বিকেল থেকে নিরুদ্দেশ ছিল। আরে এই তো কমলা। মন্দিরা বলল, সত্যিও বোনের বাড়ি গিয়েছিল। ব্যাস, প্রবলেম সলভ। খাওয়া দাওয়া সেরে ওরা যখন মন্দিরার বাড়ি থেকে বের হলো তখন রাত্রি 9:30। রাজশেখর বললেন, আমার গাড়িটা আপনাদের পৌঁছে দিয়ে আসুক। ধন্যবাদ জানিয়ে তো আপনাদের ছোট করতে পারি না। উত্তরে নীল বলল, সত্যিই শুকনো ধন্যবাদে আমার মন ভরবে না। আপনাদের দুটো জীবনকে যে বাঁচাতে পেরেছি সেই আনন্দটুকুই আমার সব থেকে বড় পুরস্কার, আর কিছু দরকার নেই। আজ চলি। মন্দিরা নিচে নেমে এসেছিল। করুণ মুখে সে শুধু একবার জিজ্ঞাসা করল, ওর ছাড়া পাবার কোনো আশা নেই, তাই না মিস্টার ব্যানার্জি? নীলের কোনো উত্তর দেবার ছিল না, বলতেও পারল না, চন্দ্রনাথের ওপর তোমার যতই দুর্বলতা থাক, তাকে বাঁচাবার কোনো ক্ষমতাই কিন্তু নীল ব্যানার্জির নেই। এতক্ষণ আপনারা শুনছিলেন গোয়েন্দা নীলাঞ্জন ব্যানার্জির গল্প পরেশ দত্ত হত্যা মামলার দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আশা করছি গল্পের অন্তিম পর্ব আপনাদের ভালো লাগবে, এবং গল্প ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা ভিজিট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করবেন। যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশানটা অন করে দিতে, যাতে নতুন গল্প আপলোড হওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলের মেম্বার আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার গল্পগুলোকে এতটা ভালোবাসা দেবার জন্য। খুব তাড়াতাড়ি আরও একটা নতুন গল্প নিয়ে আমি ফিরে আসবো দেবারতী। ততদিন পর্যন্ত আপনাদের সকলকে বলবো আপনারা ভালো থাকুন, ভালো ভালো গল্পের বই পড়ুন, এবং অবশ্যই অডিও স্টোরি স্টেশনের সাথে থাকুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে আরও একটা নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।